আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুলের তরফ থেকে গাইনোকোলজি ওয়ার্কশপের আজকের এই সেশনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতি, গাইনোকোলজি ওয়ার্কশপের আজকের এই সেশনটি সর্বশেষ সেশন। আজকের এই সেশনের টপিক হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভ্যাজাইনাল ডিসচার্জ, ভালভোভাজাইনাইটিস, পেলভিক ইনফ্লামেটরি অ্যান্ড আদার্স ডিজিজ অ্যান্ড আদার্স, এডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, পোস্ট মেনোপোজাল সিমটমস। আজকের এই গাইনোকোলজি ওয়ার্কশপের শেষ সেশনটি পরিচালনা করবেন আমাদের সর্বশ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মুনিরা ফেরদৌসী ম্যাম, এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রোগ্রামটি ফেসবুকে গ্রুপে আপলোড হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে চ্যাট বক্সে আপনারা প্রশ্নটি করতে পারেন এবং সেই প্রশ্নগুলো ম্যাম পরে নেবেন। আমরা কথা না বাড়িয়ে আমাদের সেশনে চলে যাচ্ছি। আমি আমার ফ্লোর ম্যামকে দিয়ে দিচ্ছি। ম্যাম। জি, আসসালামু আলাইকুম। আহ আসলে পার্টিসিপেট বোধহয় আজকে খুব কম হবে। আর আসলে আমারও ক্লাসটা নেওয়ার মতো মন মানসিকতা ছিল না, কারণ জানো যে গোটা বাংলাদেশের অবস্থা খুবই ভালো না, খুবই খারাপ অবস্থা। কারণ বন্যা দুর্গত এলাকার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত মানুষ ওখানে আটকা পড়ে আছে, কত মানুষ যাচ্ছে, এবং যারা আহ ত্রাণের জন্য যাচ্ছে, যারা উদ্ধারের জন্য যাচ্ছে, তারাও আবার সেখান থেকে নিজেরা ফিরে আসতে পারেনি, অনেকে আটকা পড়েছে, অনেকে ভেসে গেছে। তো এইরকম একটা কন্ডিশনের মধ্যে আসলে ক্লাস নেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না আজকে। তো যেহেতু তোমাদের আজকে শেষ ক্লাস এটা, এই জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে যে এতগুলো টপিকস আজকে, এতগুলো টপিকস পড়ানো ইট ইস টু ডিফিকাল্ট। কারণ এক একটা টপিকস আসলে পড়াতে গেলে, সুন্দর করে পড়াতে গেলে একদিন একটা টপিক্স এর জন্যই আসলে একটা ক্লাস দরকার হয়। তো যেহেতু অনেকগুলো টপিকস আজকে আমি খুব ছোট করে করে কিছু একেবারেই যেটা হচ্ছে জানার জন্য পড়া দরকার, সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করি। আহ আমরা আজকে যে ভ্যাজানাল, ডিফারেন্ট টাইপ অফ ভ্যাজানাল ডিসচার্জ নিয়ে কথা বলবো, সেখানে আমরা একটু নর্মাল ভ্যাজানাল ফ্লুইডটা কেমন হয় সেটা একটু যদি বলে নিই। যে আমরা জানি যে নর্মাল ভ্যাজানাল ফ্লুইড এটা ওয়াটারি, হোয়াইট ইন কালার, নন ওডোরাস, উইথ পিএইচ অ্যারাউন্ড 4.0, এবং মাইক্রোস্কোপিক্যালি ইট কন্টেন্স স্কমাস এপিথেলিয়াল সেলস এন্ড এ ফিউ ব্যাকটেরিয়া। কারণ আমরা জানি যে ভ্যাজানাতে কিছু ব্যাকটেরিয়া থাকে, কলোনি ফর্ম করে থাকে ওরা। আর ওখানে কি ল্যাক্টোব্যাসিলাই, ফিউ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যানারোবস আর প্রেজেন্ট উইদাউট এনি হোয়াইট অর রেড ব্লাড সেলস, এবং ওখানে কিছু ল্যাক্টোব্যাসিলাসও থাকে। তো এই জিনিসগুলো যে নর্মাল, এবং নর্মাল ভ্যাজানাল সিক্রেশনে কি থাকছে, ইট ইজ ভেরি স্মল ইন অ্যামাউন্ট, সাফিসিয়েন্ট টু মেক দ্য সারফেস ময়েস্ট। Normally, it may be little excess in mid menstrual or just prior to menstruation, during pregnancy, and during sexual excitement. This secretion is mainly derived from the glands of the cervix, uterus, transudation of the vaginal epithelium, and Bartholin's gland. এটা এই সিক্রেশনটা কোথা থেকে আসে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, যে ভ্যাজিনাল আসলে নর্মালি নিজেদের কোনো সিক্রেশন নেই। এই সিক্রেশন গুলো আসে হচ্ছে সার্ভিক্স, ইউটেরাসের কাছ থেকে, এবং আসে হচ্ছে বার্থলিন গ্ল্যান্ড থেকে। The excessive secretion is due to psychologic excess, সার্ভাইকাল কজেস এবং ভ্যাজিনাল কজেস। এই কারণগুলোতে, এই সময়গুলোতে ভ্যাজিনাল সিক্রেশন বাড়ে। কি কি কারণে? একটা হচ্ছে সার্ভাইকাল কজের জন্য হতে পারে, ভ্যাজিনাল কজের জন্য হতে পারে, এবং কিছু সাইকোলজিক কারণে তখন এখানে বাড়তে পারে। ফিজিওলজিক এক্সেস যেটা, সেটা হচ্ছে নর্মাল সিক্রেশন ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ ইন কন্ডিশনস হোয়েন দ্য এস্ট্রোজেন লেভেল বিকাম হাই। যখন আসলে এস্ট্রোজেন লেভেলটা বেড়ে যায়, তখন এখানকার সিক্রেশনটা একটু বাড়তে পারে। সাচ কন্ডিশন কখন কখন বাড়ছে? ডিউরিং পিউবার্টি, because increased level of endogenous estrogen lead to marked overgrowth of the endocervical epithelium, which may endoze onto the ectocervix, producing congenital ectopy, এবং যার ফলে কি হচ্ছে, ইনক্রিজ সিক্রেশন। এগুলো হচ্ছে নর্মালি, তোমরা জানো, আমরা এত এত যাবো না। আমরা জানি পিউবার্টিতে বাড়ছে, মিনিস্ট্রাল সাইকেলের সময় বাড়ছে, প্রি মিনিস্ট্রাল পেলভিক কনজেশন যখন হয় তখন বাড়ে সিক্রেশনটা, এবং প্রেগনেন্সিতে বাড়ে। কেন প্রেগনেন্সিতে বাড়ে? বিকজ দেয়ার ইজ হাইপারস্টেনিজম with increased vascularity, increased vaginal transudate and cervical gland secretion, and during sexual excitement when there is abundant secretion from the Bartholin's gland. এই সময়গুলোতে বাড়ছে। এখন আমরা যে কথাটা আজকে, যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাবনর্মাল ভ্যাজিনাল ডিসচার্জ। নর্মাল ভ্যাজিনাল ডিসচার্জ যেটা হবে, যখন অনেক পেশেন্ট কিন্তু আসে আমাদের কাছে, এসে বলে যে ডিসচার্জ হচ্ছে, একটু ডিসচার্জ হচ্ছে। সাধারণত আমরা তাদেরকে এই কথা বলে কাউন্সিলিং করি যে একটু ভ্যাজিনাল ডিসচার্জ যেটা হবে সেটা স্বাভাবিক। কিন্তু
যদি অ্যাবনর্মাল টাইপের ভ্যাজানাল ডিসচার্জ হয় তখন কিন্তু আমরা আসলে জিজ্ঞাসা করি তার ক্যারেক্টার কেমন, কখন হয়, কি রকম হয়, সেটা তার কোনো গন্ধ আছে কিনা, এই কথাগুলো কিন্তু আমরা জিজ্ঞাসা করি। কারণ এই যে ভ্যাজানাল ডিসচার্জের কথা আমরা বলবো, এক একটা ভ্যাজানাল ডিসচার্জ কিন্তু এক এক রকম, এবং এই ভ্যাজানাল ডিসচার্জ গুলোকে দিয়ে কিন্তু আমরা আসলে ডিফারেন্সিয়েট করি যে এটা কি ধরনের ইনফেকশন হচ্ছে। এক্সেসিভ নর্মাল ভ্যাজানাল ডিসচার্জ ইজ নোন এজ লিউকোরিয়া। The term leukorrhea should fulfill the following criteria. কি হয়? The excess secretion is evident from persistent vulval moistness or staining of the undergarments or need to wear a vulval pad. তার মানে যখন এই সেক্রেশনটা অনেক বেশি হচ্ছে যার জন্য তার আন্ডারগার্মেন্ট যেটা সেটা স্টেইনিং হয়ে যাচ্ছে, অথবা এই সিক্রেশনটা এত বেশি হওয়ার কারণে তাকে একটা আলাদা প্যাড ব্যবহার করতে হচ্ছে। এবং এটা কি হতে পারে? এটা নন পুরুলেন্ট হতে পারে, নন অফেন্সিভ হতে পারে, নন ইরিটেন্ট হতে পারে, এবং এটা কখনোই কোনো প্রুরাইটিস ডেভেলপ করবে না। এটা হচ্ছে অ্যাবনর্মাল ভ্যাজানাল ডিসচার্জ। এখানে আলাদা কোনো কিছু হবে না, মানে অডরলেস হবে, নন অফেন্সিভ হবে, এবং এটা প্রুরাইটিস হচ্ছে না। আর সার্ভাইকাল কজে কি হচ্ছে? সার্ভাইকাল কজে যেরকম হতে পারে যে সার্ভাইকাল একটুপি যদি থাকে তখন এখানে কিন্তু কিছু ডিসচার্জ হতে পারে। ক্রনিক সার্ভিসাইটিস যাদের থাকে সেখানেও হতে পারে। মিউকাস পলিপ যদি থাকে এবং এক্ট্রোপিয়ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিছু ডিসচার্জ হতে পারে। আর ভ্যাজানাল কজে কিছু কিছু থাকতে পারে, যেমন ইউটেরাইন প্রোলাপস। প্রোলাপস হয়ে যদি থাকে, প্রোলাপসের ওখান থেকে কিছু ইয়ে হতে পারে, সিক্রেশন হতে পারে, আলসার ফর্ম করতে পারে প্রোলাপসের ওখানে, হয়ে আলসার থেকে ডিসচার্জ হতে পারে। অ্যাকুইড রেট্রোভাইটেড ইউটেরাস যদি অ্যাকোয়ার্ড রেট্রোভাইটেড ইউটেরাস যদি হয় সেখান থেকে হতে পারে। ক্রনিক পেলভিক ইনফ্লামেশন যদি হয় সেখান থেকে হতে পারে। আর পিল ইউজ অ্যান্ড ভ্যাজানাল অ্যাডোনোসিস যদি কারো কারো থাকে তাহলে সেখান থেকেও কিছু ডিসচার্জ হতে পারে। এখন এই ডিসচার্জ হলে আসলে আমরা কিভাবে একজন পেশেন্টকে ইভালুয়েট করি সেটা একটু সংক্ষেপে বলে, আমরা একটা হিস্ট্রি নেই, হিস্ট্রি তার সিমটম গুলোর কথা শুনি, তার ডিসচার্জের কথা শুনি। ডিসচার্জে আমরা বলি কতদিন ধরে হয়, ডিউরেশনটা হয় কিরকম, কখন শুরু হয়, কতদিন থাকে, এখানে কোনো ইচিং থাকে কিনা, ডিজিউরিয়া থাকে কিনা, ডিসপ্যারোনিয়া থাকে কিনা, এই ধরনের হিস্ট্রি আমরা নিয়ে থাকি। আর তার সাথে সাথে যে হিস্ট্রিটা নেই সেটাতে আমরা বলি যে তার কোনো পেলভিক পেইন হয় কিনা, এই যে তোমার ডিসচার্জ, যে তার যে ডিসচার্জ তার সাথে তার কোনো ফিভার থাকে কিনা, অথবা তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি অফ সার্জারি আছে কিনা, সে কোনো কন্ট্রাসেপটিভ নেয় কিনা, সেক্সুয়াল হিস্ট্রির একটা আমরা হিস্ট্রি, সেক্সুয়াল হিস্ট্রিটা নিয়ে থাকি আমরা, এবং তার প্রিভিয়াস এপিসোড গুলো কিরকম হয়েছিল সেটার একটা হিস্ট্রি নেই। দেন আমরা কি করি? আমরা একটা ফিজিক্যাল এক্সামিনেশন করি। ফিজিক্যাল এক্সামিনেশনে তার জেনারেল কন্ডিশন দেখি, অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা করে থাকি, এবং ভালভাল ইন্সপেকশন করি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ আমরা যদি ভালভাল ইন্সপেকশন করি তাহলে কিন্তু আমরা সেখানে ডিসচার্জের ক্যারেক্টার গুলো বুঝতে পারি যে কি ধরনের ডিসচার্জ, এটা কিরকম, কালারটা কেমন, হোয়াইটিশ, ইয়েলো, অথবা ক্যান্ডিডিয়াসে যদি হয় কার্ডি হোয়াইট, অথবা মিউকো পুরুলেন্ট কিনা, সে ধরনের কোনো ডিসচার্জ আছে কিনা সেটা আমরা কিন্তু দেখে ফেলি। এবং এর সাথে আমরা কি দেখতে পারি আরো, জেনিটাল কোনো আলসার আছে কিনা। এবং স্পেকুলাম এক্সামিনেশন আমরা অনেক সময় করতে পারি, অনেক সময় করতে পারি না, কারণ অনেক সময় এত ওখানে ইনফ্লামেশন থাকে, সোলন হয়ে থাকে, এবং ইনফ্লামেটরি ইনফ্লামেশন থাকার জন্য আমরা কিন্তু স্পেকুলামটাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি না, যার জন্য আমরা সবসময় যে স্পেকুলাম এক্সামিনেশন করতে পারবো তা না। এবং পেলভিক এক্সামিনেশন অনেক সময় করতে পারি না, কারণ অনেক টেন্ডার থাকে কারো কারো, সেই জন্য করা যায় না। জাস্ট আমরা হয়তো একটু এক্সটার্নালি দেখতে পারি, এবং যদি এই ধরনের কোনো টেন্ডারনেস অথবা এই ধরনের কোনো ইনফ্লামেশন না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এক্সামিনেশনটা করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফরেন বডি। ফরেন বডি কি হয়, অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্টের কোনো কারণে কোনোভাবেই তার ফরেন বডি ইন্ট্রোডিউস হচ্ছে। কি করে, কিভাবে হয়? বাচ্চাদের যেমন গ্রামের বাড়িতে হয়তো দেখা যায় যে উঠানের মধ্যে বসে রাখে ধান, ধানের উপরে বসে থেকে এটা চলে যায় ভিতরে। আবার কেউ কেউ দেখা যায় যে কোনো বাচ্চা নষ্ট করার জন্য, আমরা এটা খুব ভালো করেই তোমরা জানো যে বাচ্চা নষ্ট করার জন্য অনেকেই কিন্তু অনেক ফরেন বডি ব্যবহার করে, তার কারণেও কিন্তু এরকম ফরেন বডি থেকে যেতে পারে। আরেকটা ফরেন বডি থাকতে পারে, সেটা হচ্ছে আহ আমাদের দ্বারা থাকতে পারে। কিরকম? যে একটা ডেলিভারি হয়েছে, অথবা একটা ডিএনসি হয়েছে, বা যে কোনো কারণে আমরা পেলভিক এক্সামিনেশন করে কি করেছি, আমরা হয়তো ভিতরে কোনো গজ বা কিছু দিয়ে এসেছি, সেইটা যদি কোনো কারণে থেকে যায় তাহলে সেখান থেকে কিন্তু একটা বিচ্ছিরি ডিসচার্জ হবে, এবং সেটা খুবই আহ গন্ধযুক্ত, ফাউল স্মেলিং ডিসচার্জ হতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে করতে হবে, যে দেখতে হবে যে
যখন কোনো ডিসচার্জ হচ্ছে এবং সেই ডিসচার্জে খুবই ফাউল স্মেলিং, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সামিনেশন করে আসতে হবে। এবং তার যদি কোনো রিসেন্ট হিস্ট্রি থাকে অপারেশনে, তাহলে তো আরো ভালো করে দেখে আসতে হবে। আর ট্রিটমেন্ট অফ দ্য ভ্যাজাইনাল ডিসচার্জ আমরা একেবারেই রাস্তা আলাদা আলাদা করে বলবো। এখানে একটু বলে দিয়ে জেনারেল হেলথটা ইমপ্রুভ করতে হবে। যদি সার্ভাইকাল ফ্যাক্টরের জন্য তার হোয়াইট ডিসচার্জ হয়, তাহলে সেক্ষেত্রে যেমন কি থাকতে পারে, যদি একটোপিয়ন থাকতে পারে তাহলে সেক্ষেত্রে একটোপিয়নের আমরা ট্রিটমেন্ট করবো। যদি এক্ষেত্রে আমার অনেক ক্ষেত্রে ইলেকট্রোকটারি করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে ক্রায়ো সার্জারি করতে হয়, সেটা আমার করতে হবে। পেলভিক লেশন, যেটা ম্যাম, ভ্যাজাইনাল আপনার স্লাইড সম্ভবত চেঞ্জ হচ্ছে না। হচ্ছে না। না ম্যাম, স্লাইড চেঞ্জ হচ্ছে না। আল্লাহ, করলাম তো। আচ্ছা, স্লাইড চেঞ্জ না হলে কথা বলছি তার তো হবে। ওকে। আচ্ছা, এখন আমরা আমরা যে ডিফারেন্ট টাইপ অফ ভ্যাজাইনাল ইনফেকশনের কথা বলি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো ব্যাপার আমাদের কাছে পেশেন্টরা খুব আসে। সেটা হচ্ছে একটা ক্যান্ডিডিয়া ভ্যাজাইনাইটিস, যেটা আমরা মনিলিয়াসিস বলি, আর একটা হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস। এই দুটো কিন্তু বেশি কমন। এটা নিয়ে কিন্তু পেশেন্টরা বেশি আসে। অ্যান্ড ক্যান্ডিডিয়া আমরা কিভাবে বুঝবো, ক্যান্ডিডিয়া ইনফেকশন কিভাবে বুঝবো সেটা আমরা বলবো। তার আগে কাদের হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, কাদের হচ্ছে, যাদের হচ্ছে ডায়াবেটিস থাকে। যে পেশেন্টরা আসে যাদের ডায়াবেটিস আছে, তাদের দেখা যায় রেগুলার তারা কিন্তু আসতে থাকে এবং তাদের একটা ইনফেকশন থাকে, এবং সেই ইনফেকশনটাতে তারা বলে যে কার্ড লাইক ডিসচার্জ হচ্ছে, এবং তাতে তাদের ইচিং থাকে এবং স্মেল থাকে, ফাউল স্মেলিং থাকে। কেন থাকে? কারণ ইনক্রিজ গ্লাইকোজেন ইন দ্য সেল, সেই জন্য তাদের এই সময়টাতে এখানে ইনফেকশনটা, ক্যান্ডিডা ইনফেকশনটা বেশি হয়। প্রেগনেন্সি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে, যে প্রেগনেন্সিতে তাদের কিন্তু এই ইনফেকশনটা হয়। কেন হচ্ছে? কারণ ওখানে ভ্যাজিনাল অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, গ্লাইকোসিডিয়া হচ্ছে, ইনক্রিজ গ্লাইকোজেন ইন দ্য সেলস, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, এবং ডিক্রিজ অ্যাসিড ফর্মিং ল্যাক্টোবেসিলাস। এই কারণে প্রেগনেন্সিতেও কিন্তু ক্যান্ডিডিয়াস ইনফেকশন বেশি হয়। আর আরেকটা হয় হচ্ছে, যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাদেরও দেখা যায় যে ক্যান্ডিডিয়াস ইনফেকশন বেশি হয়। কি হয় এখানটায় ক্লিনিক্যাল ফিচার কি? ভ্যাজিনাল ডিসচার্জ উইথ ইন্টেন্স ভালভোভ্যাজিনাল প্লুরাইটিস। ডিসচার্জ তো হচ্ছে কার্ড লাইক ডিসচার্জ, এবং প্রচুর পরিমাণে ইন্টেন্স ভালভোভ্যাজিনাল প্লুরাইটিস থাকে। দি প্লুরাইটিস ইজ আউট অফ প্রপোর্শন টু দ্য ডিসচার্জ। তার মানে কি হচ্ছে, প্লুরাইটিসটা এত বেশি থাকে, ডিসচার্জ যেটাই হোক না কেন, কিন্তু প্লুরাইটিস থাকছে অনেক বেশি। দেয়ার মে বি ডিসপ্যারোনিয়া ডিউ টু দ্য লোকাল সোরনেস। এবং এখানে যদি এই অবস্থায় সে ইন্টার করতে চায়, তাহলে প্রচুর পরিমাণে সে ব্যথা হবে, কারণ এখানে সে থাকার মতো কন্ডিশনই হবে না। আমরা কি করব? এক্সামিনেশন করলে কি দেখতে পারবো? The discharge is thick, cardi white and in flakes, often adherent to the vaginal wall. এখানে কিন্তু এই যে কার্ড লাইক যে এগুলো থাকে, স্ট্রাকচার গুলো, সেটা কি হয়, সেটা ভ্যাজিনাল ওয়ালে কিন্তু লেগে লেগে থাকে, এবং ওটা যদি ঘষে তোলার চেষ্টা করা হয়, তাহলে সেখান থেকে কিন্তু উজিং হতে থাকে। Vulva may be red and swollen with evidence of pruritus. Vaginal examination may be tender. Removal of the white flakes reveals multiple oozing spots. বলেছে এটা, যেটা যদি তুলতে যায় ঘষে কেউ, তাহলে দেখা যাবে যে ওখান থেকে আবার উজিং হওয়া শুরু করেছে। কিভাবে আমরা ডায়াগনোসিস করি? ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়েই ডায়াগনোসিসটা করে ফেলি, কিন্তু আরো কনফার্ম হওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পরীক্ষা করতে পারি। কি করতে পারি? এটা একটা স্মেয়ার তৈরি করতে পারি, ভ্যাজিনাল ডিসচার্জে স্মেয়ার করে আমরা কনফার্ম হতে পারি। আর একটা কি করতে পারি? কালচার করতে পারি নিকারসনসে অথবা স্যাবোরেটস মিডিয়াতে আমরা কালচার করে সেখানে যদি পজিটিভ পাই, তাহলে সেটা হচ্ছে কনফার্ম করতে পারি। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, প্রিডিসপোজিং যে ফ্যাক্টর আছে সেটাকে কারেকশন করতে হবে। এখন প্রেগনেন্সিতে তো আমি কারেকশন কিভাবে করব? প্রেগনেন্সিতে তোমাকে কাউন্সিলিং করতে হবে, বলতে হবে যে আপনি এখন প্রেগনেন্ট আছেন, এই কন্ডিশনে এটা বাড়বে, ওষুধ দিতে হবে আমাদেরকে, কাউন্সিলিং করতে হবে, এবং প্রেগনেন্সি যখন ওভারকাম হবে, বাচ্চা যখন হয়ে যাবে, তখন এটা আস্তে আস্তে কমে যাবে। ডায়াবেটিস যদি থাকে, তার ডায়াবেটিস ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা কন্ট্রোল হয়ে গেছে। আর ওসিপি যারা খায়, তাদের যদি রিপিটেডলি এটা হতে থাকে এরকম ইনফেকশন, তাহলে তাকে ওসিপিটা বন্ধ করতে হবে। লোকাল ফাঞ্জিসাইডাল প্রিপারেশন কমনলি ইউজ আর অফ দ্য পলিন আর অ্যাজল গ্রুপ। পলিন আর অ্যাজল গ্রুপের আমরা দিতে পারি প্রিপারেশন, অথবা নিস্টাটিন, ক্লোট্রিমাজল, মাইক্রোনাজল, লিকোনাজল, এই ধরনের প্রিপারেশন আমরা দিতে পারি। কিভাবে দিতে পারি? আমরা একটা ভ্যাজিনাল ক্রিম হিসাবে দিতে পারি, পেসারি দিতে পারি। আমরা কিভাবে দিব? ফর কনজিকিউটিভ 2 উইকস, 2 সপ্তাহের জন্য আমরা এরকম একটা ক্রিম দিতে পারি, অথবা পেসারি আমরা দিতে পারি। আর কি করতে পারি? সিঙ্গেল ডোজ ওরাল থেরাপি উইথ ফ্লুকোনাজল or itraconazole is also found effective.
ফ্লুকোনাজল দিতে পারি, আমরা ইটাকোনাজল দিতে পারি, এটা আমরা সিস্টেমিক মানে ওরাল থেরাপি হিসেবে দেব। আর যেগুলো ক্রিম আছে সেটা আমরা লোকালি ব্যবহার করছি। আর আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা যেটা করি যে একজনকে দিলে অনেক সময় ভালো হয় না, এই জন্য আমরা যদি এই ফ্লুকোনাজল ওরাল থেরাপি দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে এবং তার হাজবেন্ড দুজনকে আমরা বলি যে এই ওষুধটা দুজনেই আপনারা খাবেন। Trichomonas vaginatis যেটা, সেটা ভ্যাজিনা ট্রাইকোমোনাসিস, ইট ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড ইম্পর্টেন্ট কজ অফ ভ্যাজিনাইটিস ইন দ্য চাইল্ড বিয়ারিং পিরিয়ড। যে কমন কজ কি? কমন কজ হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস, এপিয়ার শেপড ইউনিসেলুলার ফ্ল্যাজেলা প্রোটোজোয়া। এখানে কি হচ্ছে? সাডেন প্রফিউজ এন্ড অফেন্সিভ ভ্যাজিনাল ডিসচার্জ হচ্ছে, অফেন ডেটিং ফ্রম দ্য লাস্ট মিনিস্ট্রেশন। এটা হচ্ছে কখন থেকে শুরু হচ্ছে? এটা ইউজুয়ালি হচ্ছে মিনিস্ট্রেশনের পর পর এটা শুরু হয়, এবং সেখানে খুবই অফেন্সিভ একটা ভ্যাজিনাল ডিসচার্জ থাকে, এবং সেখানে প্লুরাইটিস থাকে। ইরিটেশন অ্যান্ড ইচিং অফ দ্য ভ্যারিং ডিগ্রি উইদিন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ইন্টারটাস আর কমন। ডিসুরিয়া অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন থাকবে। দেয়ার মে বি হিস্ট্রি অফ প্রিভিয়াস সিমিলার অ্যাটাকস, এবং হিস্ট্রি থাকবে যে এর আগেও তার এরকম হয়েছে। ওমেন উইথ ট্রাইকোমোনাসিস শুড বি ইভ্যালুয়েটেড ফর আদার স্টেজেস, এবং যাদের এই ট্রাইকোমোনাসিস ইনফেকশন হচ্ছে তাকে কিন্তু আদার কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা সেটাও কিন্তু একটু ইভ্যালুয়েট করে নিতে হয়। কি পাবো আমরা এক্সামিনেশনে? থিন গ্রিনিশ ইউলো অ্যান্ড ফ্লোদি অফেন্সিভ ডিসচার্জ পার ভ্যাজিনা। যদি আমরা দেখি তাহলে এই ডিসচার্জটা আলাদা হবে, এটা একটা থিন গ্রিনিশ ইউলো এবং ফ্লোদি অফেন্সিভ ডিসচার্জ হবে। এখানেও ভালভাটা ইনফ্ল্যামড হবে উইথ এভিডেন্স অফ প্লুরাইটিস, যেহেতু অনেক ইচিং হয় সেখানে প্লুরাইটিসের একটা এভিডেন্স পাওয়া যাবে। ভ্যাজিনাল এক্সামিনেশন করলে পরে এটা পেইনফুল হবে। দি ভ্যাজিনাল ওয়াল বিকাম রেড অ্যান্ড ইনফ্ল্যাম উইথ মাল্টিপল পাংক্টেড হেমোরেজিক স্পট অ্যান্ড স্ট্রবেরি অ্যাপিয়ারেন্স অফ সার্ভিস, এবং সার্ভিসে কি হবে? স্ট্রবেরি অ্যাপিয়ারেন্স হবে। এখানে যখন ডায়াগনোসিস করব তখন কি হবে? এটা আইডেন্টিফিকেশন অফ দ্য ট্রাইকোমোনাস ইজ ডান বাই হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন। এটা আমরা সবসময় বলি যে আমরা যদি এটা আইডেন্টিফাই করি, হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন করবো, তাহলে সেখানে পাওয়া যাবে এটা। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে মেট্রোনিডাজোল, কমনলি ইউজ করা হয় মেট্রোনিডাজোল। এ সিঙ্গেল ডোজ রেজিম অফ 2 গ্রাম ইজ এন অল্টারনেটিভ, এটাও করা যেতে পারে। টিনিডাজোল ব্যবহার করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকে এই ট্রিটমেন্টটা দিতে হবে। ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস আছে, সেটাও একটা আলাদা এন্টিটি আছে, সেরকম একটা ইনফেকশন আছে, আমরা এত ডিটেলে আসলে যেতে পারবো না, আমরা একটু পরে এটা চলে যাই। দেখা যায় কিনা এখন বলো? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ভ্যাজিনাল ইনফেকশনটা আমরা যেটুকু পড়লাম সেটুকু থাকুক, আমরা যখন ক্লাসের পরে একটু আলাপ আলোচনা করবো তখন বাদ বাকি কথাগুলো আমরা একটু বলে নেব। আর এখানে হচ্ছে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডিনোমায়োসিস। এন্ডোমেট্রিওসিস এটা কমন একটা চ্যাপ্টার এবং কমন একটা কন্ডিশন, যেটা আমাদের মেয়েদের প্রায় হয়ে থাকে, এবং এই এন্ডোমেট্রিওসিসটা ইউজুয়ালি দেখা যায় যে ইয়াং এজ গ্রুপ থেকে শুরু করে একদম ওল্ড এজ গ্রুপের মেয়েদেরও হয়ে থাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কন্ডিশন বা ইম্পর্টেন্ট একটা ডিজিজ, যেটা আমাদের সবারই জানতে হবে, এবং আমাদের ভিতরে অনেকেও এই এন্ডোমেট্রিওসিসে ভুগে থাকেন এবং ওষুধ খেয়ে থাকেন, সুতরাং এটা সম্পর্কে আমরা একটু বিশদভাবে কথা বলবো অন্যান্য গুলোর চাইতে। Endometriosis কে a disease characterized by the presence of functioning uterine glands and stroma in sites other than uterine mucosa. তাহলে কি হচ্ছে এখানে? ফাংশনিং ইউটেরাইন গ্ল্যান্ডস এবং স্ট্রোমা কোথায় থাকছে? আদার দেন ইউটেরাইন মিউকোসা। এন্ড ইউটেরাইন মিউকোসাটা আসলে কোথায় থাকে? আমরা জানি যে ইউটেরাসের 3টা লেয়ার, তাই না? একটা হচ্ছে কি এন্ডোমেট্রিও কি সেরাস, মায়োমা, আর হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামে থাকবে হচ্ছে যে ইউটেরাইন গ্ল্যান্ডস এবং স্ট্রোমা। এই ইউটেরাইন গ্ল্যান্ডস এবং স্ট্রোমা যদি এই এন্ডোমেট্রিয়ামে না থেকে সেটা যদি আদার অন্য জন্য জায়গায় থাকে, তখন সেটাকে আমরা বলছি এন্ডোমেট্রিওসিস। এখন এখানে অনেকগুলো থিওরি আছে, সেই থিওরির কথাগুলো একটু পরে যায়, তার চাইতে আমরা আগে বলি যে প্রিভিলেন্সটা কি। প্রিভিলেন্স হচ্ছে যে ইট ইজ অ্যাবাউট 10%। 10% যতগুলো পেশেন্ট হাসপাতালে আসে তার ভিতরে 10% দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস হয়েছে। হাউএভার প্রিভিলেন্স ইজ হাই অ্যামংস্ট দ্য ইনফার্টাইল ওমেন। কিন্তু ইনফার্টাইল ওমেন যাদের আমরা ট্রিটমেন্ট করি তাদের ভিতরে দেখা যাচ্ছে যে 30 থেকে 40% ক্ষেত্রে এটা প্রিভিলেন্স বেড়ে যাচ্ছে। এবং এইটা আমরা কিভাবে ডায়াগনোসিস করছি? ডায়াগনোসিস সাধারণত করা হয়ে থাকে ল্যাপারোস্কোপি,
করার সময় অথবা ল্যাপারেটমি করার সময়। কোথায় কোথায় থাকে? ইউজুয়ালি এগুলো থাকছে হচ্ছে অ্যাবডোমিনাল, এক্সট্রা অ্যাবডোমিনাল, রিমোট, এইসব এলাকাতে এই এন্ডোমেট্রিওসিস গুলো পাওয়া যাচ্ছে। এখন অ্যাবডোমিনাল যে থাকে সেটা কিভাবে, ইট ক্যান অকার এট এনি সাইড বাট ইজ ইউজুয়ালি কনফাইন্ড টু দ্য অ্যাবডোমিনাল স্ট্রাকচারস বিলো দ্য লেভেল অফ দ্য আম্বলিকাস। তাহলে আম্বলিকাসের নিচে যেসব স্ট্রাকচার হচ্ছে তার ভিতরে আমরা এখানে পেতে পারি। এক্সট্রা অ্যাবডোমিনাল কি, দি কমন সাইটস আর অ্যাবডোমিনাল স্কার অফ হিস্টারোটমি, সিজারিয়ান সেকশন, টিউবেক্টমি, মায়োমেক্টমি, আম্বলিকাস, এপিসিওটমি স্কার, ভ্যাজিনা এন্ড সার্ভিক্স। দেখো এক্সট্রা অ্যাবডোমিনাল যেটা, সেটার কমন সাইট কি? কমন সাইট হচ্ছে যে অ্যাবডোমিনাল স্কার। যে এখানে অ্যাবডোমিনাল স্কার হচ্ছে কি জন্য হয়েছে? একটা হতে পারে হিস্টারোটমি করা হয়েছে সেজন্য হতে পারে, সিজারিয়ান সেকশন করা হয়েছে সেখানে হতে পারে। কিভাবে হয় আসলে? আমরা সাধারণত অপারেশন যখন করি, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, যারা তোমরা কাজ করো তাদের জন্য ইম্পর্টেন্ট কথা। আমরা সাধারণত কি করি, একটা সিজারিয়ান সেকশনের সময়, হিস্টারেক্টমির সময় অথবা টিউবেক্টমি যেটাই করছি না কেন, মায়োমেক্টমি যেটাই করি না কেন, এপিসিওটমি স্কার, সেই অপারেশন করার সময় আমরা মপ ব্যবহার করি। এবং কোনো কারণে যে আমরা পরিষ্কার করি, তাই না, ইউটেরাসকে পরিষ্কার করি, মপ দেই, বারবার করে মপ দেই। এখান থেকে কি হয়, এই মবের সাথে যদি এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো যদি এই মবের সাথে এসে বাইরে এসে পড়ে, তাহলে কিন্তু সেখানেও কিন্তু এইগুলো ইমপ্লান্ট হতে পারে। সো দ্যাট একটা অপারেশনও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, যে অপারেশনের সময় আমি মপটা কিভাবে ব্যবহার করব, সেই মপটাকে আমি ডিসকার্ড করব কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমার কারণে যদি তার এন্ডোমেট্রিওসিস হয় আবারও, তাহলে সেটাও একটা খারাপ জিনিস আমাদের জন্য হতে পারে। আবার দেখো যে এমনিতেই এন্ডোমেট্রিয়াল টিস্যু আমরা যখন কাজ করি, সেখান থেকেও কিন্তু কিছু এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড গুলা সেটা এসে কিন্তু বাইরে পড়ে, এবং সেখান থেকেও কিন্তু এইভাবে এক্সট্রা অ্যাবডোমিনাল এন্ডোমেট্রিওসিস ডেভেলপ করে। আর একটা হচ্ছে রিমোট। এখন কমন সাইট কি? রিমোটের ভিতরে একটু বলে দিই, রিমোটের ভিতরে হতে পারে প্লুরা, লাংস, ডিপ টিস্যু অফ দা আর্মস অ্যান্ড থাই, এইসব জায়গাতেও কিন্তু এন্ডোমেট্রিসিস হতে পারে। কারণ কারো কারো দেখবে যে নাকেও থাকে, কারো কারো দেখবে যে মিনিস্ট্রেশন যখন হয় সে এসে বলে যে ম্যাডাম আমার যখন মিনিস্ট্রেশন হয় তখন আমার নাক দিয়েও ব্লিডিং হয়। তো আহ কারো কারো হয় আম্বলিকাসে, এসে এসে কেউ কেউ বলে যে ম্যাডাম আমার যখন মিনিস্ট্রেশন হয় তখন আমার আম্বলিকাস দিয়েও ব্লিডিং হয়। তো এগুলো আসলে অনেক ক্ষেত্রে হতে পারে, এবং এগুলো আসলে খুবই কমপ্লিকেটেড, এবং যার হয় সে বোঝে যে কত কষ্টের। এখন কমন সাইট কি এন্ডোমেট্রিওসিস এর? কমন সাইট হচ্ছে ওভারিস, পেলভিক পেরিটোনিয়াম, পাউচ অফ ডগলাস, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট এন্ড হচ্ছে রেক্টোভ্যাজিনাল সেপ্টাম। এই জায়গাগুলোতে কিন্তু কমনলি এন্ডোমেট্রিয়াল টিস্যু যেগুলো, সেই গ্ল্যান্ড গুলো, সেগুলো এসে এখানে পড়ে, এবং এখান থেকে তারা এন্ডোমেট্রিওসিস তৈরি করে। রেয়ার অ্যান্ড রিমোট সাইট একটা তো বলেছি, আর তাছাড়াও আরো আছে যে সিগময়েড কোলন, অ্যাপেন্ডিক্স, পেলভিক লিম গ্ল্যান্ড, ফেলোপাইন টিউব এখানেও হতে পারে। আম্বলিকাস, অ্যাবডোমিনাল স্কার, ইপিসিওটমি স্কার এগুলো আমরা বলেছি অলরেডি, লাংস, প্লুরা, ইউরেটার, কিডনি, যে কোনো জায়গাতেই, মানে দেখো যে এমন কোনো জায়গা নাই যে সেখানে এটা হচ্ছে না। তো খুবই কেয়ারফুল আসলে আমাদের থাকতে হয়। এখন পেশেন্ট প্রোফাইল কাদের হতে পারে এই পেলভিক এন্ডোমেট্রিওসিস? পেলভিক এন্ডোমেট্রিওসিস ইউজুয়ালি হচ্ছে 30 থেকে 45 বছরের মেয়েদের। The patient are mostly nulliparous or have had one or two children long years prior to appearance of the symptoms. Higher social status are often related, thus it is more common in private than hospital patients. There is often family history, এই কথাটা আসলে আগে আমরা বলতাম যে দেখা যায় যে এটা হচ্ছে রিচ গ্রুপের ভিতরে হচ্ছে, কিন্তু আসলে হসপিটালের পেশেন্ট যারা আসে তাদের ভিতরে অতটা হচ্ছে না। এখন আসলে আমরা দেখি যে মোটামুটি হাসপাতালে যে পেশেন্ট আসে, আউটডোর পেশেন্ট, তাদের ভিতরেও দেখা যায় যে অনেকেরই হয়। There is often family history of endometriosis, outflow tract obstruction is an important cause where it is seen in the teenagers. সিমটমস কি হয়? সিমটমসটা খুব ইম্পর্টেন্ট কথা, আমরা সিমটমস গুলো পড়বো। যে সিমটমস এর আগে একটু যদি আমরা বলি যে কিভাবে, আমরা বলছিলাম যে কিভাবে হচ্ছে, প্যাথোজেনেসিসটা কি? প্যাথোজেনিসটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি বলি যে রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন। রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন মানে যে মিনিস্ট্রেশনটা হলে সেটা তো বাইরে দিয়ে বের হয়ে আসবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন মানে মিনিস্ট্রেশনটা পিছনে যায়, পিছনে যে ওখানে যখন কন্টিনিউয়াসলি যখন মিনিস্ট্রেশনের সময় কিছু ব্লাড জমা হতে থাকে, এবং আস্তে 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 করে এটা এন্ডোমেট্রিওসিস ফর্ম হয়। আরেকটা হচ্ছে যে সিলোমিক মেটাপ্লাসিয়া। সিলোমিক মেটাপ্লাসিয়া কেমন হচ্ছে, যে ক্রনিক ইরিটেশন অফ দ্য পেলভিক পেরিটোনিয়াম বাই দ্য মিনিস্ট্রাল ব্লাড। মিনিস্ট্রাল ব্লাড তো আমরা বলছি যে রেট্রোগ্রেডে কিছু ব্লাড যাচ্ছে পিছনে, যার পরে কি হয়, ওখানে একটা ক্রনিক ইরিটেশন হয়,
এবং এই ইরিটেশনের জন্য কি হচ্ছে, মে কজ সিলোমিক মেটাপ্লাসিয়া। এটা যখন সিলোমিক মেটাপ্লাসিয়া তৈরি করছে, হুইচ রেজাল্টস ইন এন্ডোমেট্রিওসিস, তখন সেখানে এন্ডোমেট্রিওসিস হচ্ছে। এগুলো কিছু থিওরি আছে যে এই কারণে এন্ডোমেট্রিওসিস হচ্ছে, সবার তো হচ্ছে না। তাহলে মিনিস্ট্রিয়াল ব্লাড যদি কিছু রেট্রোগেট হয়েও যায়, তাহলে তো সবার হয় না, তাহলে কারো কারো হবে। এবং এটা অবশ্যই জেনেটিক কিছু প্রেডিসপোজিশন আছে, যার জন্য তাদের ভিতরে এই এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে। এখন কি হয়, এন্ডোমেট্রিওসিস যদি হয় তাহলে কি হচ্ছে, ডিসমেনোরিয়া হয়, ডিসপেরোনিয়া হয়, ডিসঅর্ডারস অফ মেনস্ট্রুয়েশন হতে পারে, এক্সেসিভ মিনিস্ট্রেশন হতে পারে, ডাল অফ অ্যাবডোমেন, এটা হচ্ছে। আর কি হতে পারে এইসব ক্ষেত্রে, সাবফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এখন এন্ডোমেট্রিওসিস কজেস ইনফার্টিলিটি, কেন হচ্ছে এন্ডোমেট্রিওসিসের জন্য ইনফার্টিলিটি? কিছু কিছু ক্ষেত্রে আমরা বলেছি যে ইমিউনোলজিক্যাল কিছু কজ আছে, তার জন্য হতে পারে। ওভুলেটরি ডিসফাংশন হয় এখানে, সেজন্য হতে পারে। অল্টারেশন ইন দ্য এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যান্ড টিউবাল ফ্যাক্টরস হয় এখানে। ডিক্রিজ স্পার্ম কোয়ালিটি অ্যান্ড ফাংশন। অ্যান্ড কিভাবে এগুলো হয়, এই জিনিসগুলো যদি একটু বলি খুব সংক্ষিপ্ত ভাবে, যে ডিসমেনোরিয়া কিভাবে কি হচ্ছে। এই যে আমরা বলছি যে ডিসমেনোরিয়াটা হয়, এটা এটা কিন্তু তোমাদেরকে পরীক্ষার সময় খুব জিজ্ঞাসা করা হয়, খুবই কমন একটা কোশ্চেন, যে এন্ডোমেট্রিওসিসে যে ডিস মেনোরিয়াটা হয়, সেই ডিসমেনোরিয়াটা কেমন হয়, আর অ্যাডিনোমাইসে যে ডিসমেনোরিয়াটা হয়, সেই ডিসমেনোরিয়াকে তোমরাকে ক্লাসিফাই করতে বলা হয় যে কোনটা কিরকম হয়। এই এই এন্ডোমেট্রিওসিসের কিন্তু একটা বিশেষ ধরনের পেইন হয়। সেটা কিরকম হয়, দেয়ার ইজ প্রোগ্রেসিভ ইনক্রিজিং সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এবং এই পেইনটা কি হয়, দিস পেইন স্টার্টস এ ফিউ ডেজ প্রায়র টু মিনিস্ট্রেশন। তাহলে মিনিস্ট্রেশন শুরু হয় কিছুদিন আগ থেকে, কয়েকদিন আগ থেকে এই পেইনটা শুরু হবে। গেটস ওর্স ডিউরিং মিনিস্ট্রেশন, যখন পিরিয়ডটা চলবে তখন এটা একদম খুব বেশি হবে। অ্যান্ড টেক্স টাইম ইভেন আফটার সিজেশন অফ পিরিয়ড টু গেট রিলিফ অফ পেইন। এবং এই মিনিস্ট্রেশন তার ভালো হয়ে যাওয়ার পরও এই পেইনটা সারতে সময় লাগবে। তাহলে কি হলো সোজা কথা, পেইন স্টার্ট হবে ফিউ ডেজ বিফোর দ্য মিনিস্ট্রেশন, ওর্সেন্ট হবে একদম ডিউরিং মিনিস্ট্রেশনের, এবং ভালো হবে এই পেইনটা মিনিস্ট্রেশন ভালো হয়ে যাওয়ার কিছুদিন পরে। তার মানে শুরুর আগে থেকেই ব্যথা হলো, এবং ভালো হয়ে যাওয়ার পিরিয়ড ভালো হয়ে যাওয়ার পরও ব্যথা থাকে। তাহলে দেখো এই ব্যথাটা কতদিন থাকছে। তাহলে এটা একটা তোমাকে এই কথাটা জিজ্ঞেস করবে, এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এবং ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদেরকে বলতে হয়। আরেকটা হচ্ছে যে অ্যাবনর্মাল মিনিস্ট্রেশন। অ্যাবনর্মাল মিনিস্ট্রেশন হচ্ছে, এটা ক্রাইটেরিয়া গুলো সিমটম গুলো আমরা বলছি। একটা হচ্ছে ডিসমেনোরিয়া, আর একটা হচ্ছে abnormal menstruation. Abnormal menstruation কি হয়, menorrhagia, it is the predominant abnormality. If the ovaries are also involved, epimenorrhea or epimenorrhagia may be pronounced. তাহলে এখানটায় ইপিমেনোরিয়া হতে পারে, ইপিমেনোরেজিয়া হতে পারে। আরেকটা কি হচ্ছে, আমরা বলেছি যে ইনফার্টিলিটি হতে পারে। ইনফার্টিলিটি কেন হচ্ছে, ইনফার্টিলিটি হচ্ছে বিকজ এখানে যে এন্ডোমেট্রিওসিসের সাথে ইনফার্টিলিটি হচ্ছে, সেটা কারণটা হচ্ছে ইনফার্টিলিটি মে বি ডিউ টু অ্যাসোসিয়েটেড টিউবোপ্যাথি। এখানে কি হচ্ছে, এন্ডোমেট্রিওসিস হওয়ার জন্য এখানে টিউবাল প্যাথোলজিটা চেঞ্জ হয়ে যায়। কারণ এখানে কি হয়, আমরা সবসময় বলি এন্ডোমেট্রিওসিসের নেচার হচ্ছে সবাইকে টানে, ও একটাকে টানে একটা জায়গায় যে আসে, তারপর আস্তে আস্তে সেখানকার অর্গান গুলোকে সে টানে, টেনে একটার সাথে একটা অ্যাডিশন করে। যখন এরকম করে অ্যাডিশন করতে থাকে, তখন কি হয়, টিউবাল যে পেটেন্সি থাকে সেটাও নষ্ট হয়। টিউব একটার সাথে যে আটকে গেল, ওভারি আটকে গেল একটার সাথে, এইভাবে একটার সাথে একটা যখন আটকে যায়, তখন দেখা যায় যে ওখানে টিউবাল যে পেটেন্সিটা আমরা চাই সেটা আর পাওয়া যায় না, যার কারণে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। আরো অনেক কাজ আছে, ওভারিয়ান যে তার ফাংশন সেটাও কিন্তু আস্তে আস্তে অল্টার হয়ে যায়। আরেকটা হচ্ছে যে ডিসপ্যারোনিয়া। এই তিনটা ট্রায়াডের কথা আমরা বলি, যে এন্ডোমেট্রিওসিসে হবে, ডিসমেনোরিয়া হবে, ডিসপ্যারোনিয়া হবে, এবং হচ্ছে অ্যাবনর্মাল ব্লিডিং হবে। ডিসপ্যারোনিয়াটা কিরকম হয়, দি ডিসপ্যারোনিয়া ইজ ইউজুয়ালি ডিপ, ইট মে বি ডিউ টু স্ট্রেচিং অফ দ্য স্ট্রাকচার অফ দ্য পাউচ অফ দ্য ডগলাস। কি হয় ওইখানে, কি হয়, পাউচ অফ ডগলাসের যে স্ট্রাকচার গুলো আছে সেটা স্ট্রেচিং হয়, যার জন্য তার পেইনটা হয়, অথবা ডাইরেক্ট কন্ট্যাক্টের জন্য টেন্ডারনেসটা হয়, এই জন্য তার হচ্ছে যে ডিসপেরোনিয়াটা হয়। As such, it is mostly found in endometriosis of the rectovaginal septum or pouch of the Douglas and with fixed retroverted uterus. যদি retroverted uterusটা ফিক্সড হয়ে যায়, নড়াচড়া করতে না পারে, retroverted uterusটা কি, ইউটারাসের পজিশনটা কি, সাধারণত অ্যান্টিভার্টেড ইউটারাসটা, তাই না? কিন্তু যখন এখানে
রেট্রোভার্টেড হচ্ছে মানে ঘুরে যাচ্ছে। ইউটেরাসটা নর্মালি থাকে এরকম পজিশনে, কিন্তু এটা কি হচ্ছে, ঘুরে যাচ্ছে। ঘুরে যখন যাচ্ছে তখন ইউটেরাসের বডিটা পিছনের দিকে চলে আসছে, সার্ভিসটা সামনের দিকে চলে আসছে। এই অবস্থাতে যদি তাদের ফিক্সেশন হয়ে যায় তখন এখানে পেইনটা শুরু হয়ে যায়। আচ্ছা, এই এই কমপ্লিকেশন গুলোতে আমি যাচ্ছি না, কারণ আমরা সোজা কথাটা মনে করবো, সিমটম গুলো কথা বলবো, কিভাবে আমরা ম্যানেজ করি সেটা বলবো, এবং আমি কিছু তোমাদেরকে ছবি দেখাবো। এখন আমরা এখানে এক্সামিন করবো। এক্সামিন করতে গেলে আমরা কি পাই, একটু এটা তোমাদের জানা দরকার, যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন যখন করি তখন যদি এখানে সেই রকম কোনো টেন্ডারনেস না থাকে, একদম আর্লি হয়, তাহলে কিন্তু আমি অ্যাবডোমিনে কিছু পাবো না। অথবা যদি কোনো স্ট্রাকচার একসাথে না হয়ে একটা ম্যাস ফর্মেশন না করে, তাহলেও আমি হাতে কিছু পাবো না। কিন্তু যদি একটা ম্যাস পাই আমরা, এই ম্যাস মে বি ফেল্ড ইন দ্য লোয়ার অ্যাবডোমেন arising from the pelvis, enlarged chocolate cyst or tubovarian mass due to the endometriotic adhesions। তাহলে এন্ডোমেট্রিয়ামের যদি অ্যাডিশন হয়ে যায় তখন আমরা একটা টিউব ওভারের ম্যাস হাতে পাই, অথবা চকলেটসে যদি এনলার্জ চকলেটসে তাহলে আমি অ্যাবডোমেনে পাবো। অর্থাৎ ছোট হলে কিন্তু অ্যাবডোমেনে আমি হাতে কিন্তু ক্লিনিক্যালি আমি কিন্তু অ্যাবডোমেন এক্সামিনেশন করে পাবো না। দি ম্যাস ইজ টেন্ডার উইথ রেস্ট্রিক্টেড মোবিলিটি, এবং এই ম্যাসটা কিন্তু, যেমন ওভারিয়ান টিউমার আমরা বলি, ওভারিয়ান টিউমার আমরা পেটের উপর দিয়ে যখন হাত দিই, এবং ওটার আমরা কিন্তু কি বলি, যেটা মোবাইল মোবাইল, এটা কিন্তু এই দিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে যায়, উপর থেকে চাপ দিলে নিচে যায়, নিচ থেকে চাপ দিলে উপরে যায়, এটা কিন্তু ঘোরে। কিন্তু এইরকম যখন এন্ডোমেট্রিওসিসের জন্য আমরা যখন কোনো একটা ম্যাস পাই, সেটা কিন্তু একদম রেস্ট্রিক্টেড মোবাইল, ও কিন্তু নড়াচড়া করে না। পেলভিক এক্সামিনেশন যখন করি তখন কি হয়, বাইমেনাল এক্সামিনেশন মে নট রিভিল এনি প্যাথোলজি, দি এক্সপেক্টেড নাও পাওয়া যেতে পারে, বাইমেনাল এক্সামিনেশন করে আমি নাও কিছু পাইতে পারি। এক্সপেক্টেড পজিটিভ ফাইন্ডিংস কি কি পাবো, পেলভিক টেন্ডারনেস, আমি যখন বাইমেনাল এক্সামিনেশন করবো, হাত দিয়ে দেখবো, তখন কি পাবো, একটা টেন্ডারনেস মেয়েটা ফিল করবে। নোডুলস ইন দ্য পাউচ অফ ডগলাস, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস, যে এন্ডোমেট্রিয়াসিস হয়ে গেলে আমি যখন হাত দিয়ে এক্সামিন করি তখন আমি কি পাই, পাউচ অফ ডগলাসে যে আমি নডিউল ফিল করতে পারি, নডিউলার নডিউল নডিউল করে ফিল করতে পারি। আরেকটা কি হয়, নডুলার ফিল অফ দ্য ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্টও যদি আমি ফিল করে আসি, টাচ করে আসি, দেখে আসি, সেখানেও আমি কিন্তু নডিউল ফিল করতে পারি। ফিক্সড রেট্রোভার্টেড ইউটেরাস অর ইউনিল্যাটারাল অর বাইলেটারাল অ্যাডিনেক্সাল মাস অফ ভেরিয়াং সাইজ। আর কি পাইতে পারি, যদি ইউটেরাসটা রেট্রোভার্টেড পাবো পায় থাকে, সেটাও আমি কিন্তু দেখতে পারবো। অথবা ইউনিল্যাটারাল অথবা বাইল্যাটারাল যদি অ্যাডিনেক্সাল মাস থাকে, তাহলে সেটাও আমি দেখতে পারবো বাইম্যানুয়াল এক্সামিনেশন করে। তাহলে কি হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট হচ্ছে, এই সব ক্ষেত্রে এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং তুমি যত বেশি সুন্দর করে এক্সামিনেশন করা শিখবে তত বেশি তুমি ডায়াগনোসিস করা শিখবে। একটা ইম্পর্টেন্ট কথা সবসময় তোমাদেরকে আমি বলি, যে সবসময় আমাদেরকে হিস্ট্রিটা নিতে হয়। আমি আসলে অনেক জুনিয়র মেয়েদেরকে দেখি যে খুব তাড়াতাড়ি হিস্ট্রিটা নাও জাস্ট কাজের জন্য, কিন্তু এখান থেকে তথ্য বের করতে হবে আসলে, যে তুমি কি জানতে চাচ্ছ, তাহলে তোমাকে পয়েন্ট জিজ্ঞাসা করতে হবে। কিন্তু আমি কি বলি, আমরা হিস্ট্রিতে লিডিং কোশ্চেন করবেন না, আপনি লিডিং কোশ্চেন না করে আপনি তথ্যটা বের করতে হবে, তাহলে তোমাকে সেইভাবে হিস্ট্রিটা নিতে হবে, কারণ হিস্ট্রি থেকে কিন্তু তুমি অনেক তথ্য পাবে। তারপরে আমি কনফার্ম করব আমি এক্সামিনেশন করে, এবং আর তারপরে কনফার্ম করবো, ডায়াগনোসিসটা করব হচ্ছে আমি আরো কিছু আমার হাতে কি আলট্রাসোনোগ্রাফি করে করব, বা কিছু করে ক্লিনিক্যাল ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপরে হচ্ছে আমি ডায়াগনোসিসের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমি কনফার্ম হব। তাহলে দেখো এখানে কিন্তু যদি এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে আমি কিন্তু অনেক কিছু পেলাম ক্লিনিক্যাল এক্সামিনেশন করে। যদি স্পেকুলাম এক্সামিনেশন করি, তাহলে এখানে হবে একটা ব্লুইশ স্পট পাওয়া যেতে পারে পোস্টেরিয়র ফর্নিক্সে। ভালো করে দেখতে হবে, কারণ আমি যখন স্পেকুলাম এক্সামিনেশন করব তখন আমি যেখানে করব সেখানে আমার অবশ্যই একটা লাইট থাকতে হবে, লাইট সোর্সটা ভালো থাকতে হবে। আর আমি যে ইনস্ট্রুমেন্ট দিয়ে পরীক্ষা করছি সেই ইনস্ট্রুমেন্টে ভালো হতে হবে, এবং তোমাকে জানতে হবে যে কিভাবে এই স্পেকুলামটা ইন্ট্রোডিউস করতে হবে এবং দেখতে হবে ভালো করে। তাহলে সেই জিনিসগুলো থাকলে তখন আমি স্পেকুলাম এক্সামিনেশনে যদি করি তাহলে আমি এই জিনিসটা দেখতে পারবো। রেকটাল আর রেক্টোভাজিনাল এক্সামিনেশন ইজ অফেন হেল্পফুল টু কনফার্ম দ্য ফাইন্ডিংস। এবং এখানে দেখো আমরা অনেক ক্ষেত্রে শুধু বাইমেনুয়াল এক্সামিনেশন করি, এই ক্ষেত্রে কিন্তু রেকটাল এবং রেক্টোভাজিনাল এক্সামিনেশন যদি করি তাহলে কিন্তু ডায়াগনোসিসটা কনফার্ম হয়। আর ইনভেস্টিগেশন কি কি করব, আর্লি ডায়াগনোসিস ইজ নট পসিবল উইথ দ্য ইমেজিং মডালিটি, যদি আর্লি হয় তাহলে আমি সেক্ষেত্রে কিন্তু ইমেজিং মডালিটি ছাড়া ডায়াগনোসিসটা করতে পারবো না। ইমেজিং মডালিটিস লাইক আল্ট্রাসোনোগ্রাফি, স্পেশালি টিভিএস, স্পেশালি আমরা টিভিএস করি। আর হচ্ছে রেকটালটা ইয়েটা আমরা অত বেশি করি না, আমাদের দেশে অত বেশি ইউজ হয় না, আর পেশেন্টও চায় না। পেশেন্ট চায় হচ্ছে ট্রান্সভ্যাজিনালি, অনেক পেশেন্ট করতে চায় না, যাই হোক ট্রান্সভ্যাজিনালটা আমরা করতে বলি, এখন অনেকেই বোঝে, তো তারা ট্রান্সভ্যাজিনাল
করলে পরে আমরা ভালো বুঝবো কেন ট্রান্সভাজিনাল বেটার দেন দ্য আলট্রাসোনোগ্রাফি, মানে পার অ্যাবডোমিনাল চাইতে ট্রান্সভাজিনালটা ভালো কেন? ভালো এই জন্য যে এটা আমরা প্রপটা কাছাকাছি যাচ্ছে, আমাদের জেনিটাল অর্গানের কাছাকাছি যাচ্ছে, সুতরাং আমি এটা ভালো করে দেখা যাচ্ছে এবং এটার সম্পর্কে যে তথ্য আমার নেওয়া দরকার সেই তথ্য আমাকে আলট্রাসোনোলজিস্ট দিয়ে দিচ্ছে। এমআরআই হেল্প ইন ডায়াগনোসিস অফ মডারেট টু সিভিয়ার এন্ডোমেট্রিওসিস। এমআরআই আমি কখন করব? তেমনি ছোট ছোট কেসে যে এমআরআই করতে হবে বা ডায়াগনোসিস করার জন্য আমাকে এমআরআই করতে হবে তা কিন্তু না। টিভিএস করে যেহেতু আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং টিভিএস করে যদি আমার ডায়াগনোসিস কনফার্ম হয়েছে, আমার কিন্তু এমআরআই করার দরকার হয় না। কখন করতে হবে? আমি যদি একটা পেশেন্টের অপারেশনের জন্য তৈরি করি, সেখানে আমার মডারেট টু সিভিয়ার এন্ডোমেট্রিওসিস আছে, আমি আরো কিছু দেখতে চাই তার সাথে, যে ইউরেটার কোথায় দিয়ে যাচ্ছে, আর কিডনি কোথায় আছে, ইউরেটারের কোনো সমস্যা হচ্ছে কিনা, ব্লাডার কোথায় আছে, তার সাথে কোনো অ্যাডিশন আছে কিনা, বা এই ম্যাস যদি থাকে সেই ম্যাসটা কতদূর পর্যন্ত গেছে। ইউজুয়ালি যখন পেলভিক কোনো ম্যাস থাকে সেখানে কি হয়, ইউরেটারটা আমরা বেশি দেখতে চাই, কারণ ইউরেটারটা তখন দেখা যায় ম্যাসটা বড় হয়ে গেলে ওর ভিতরে চলে আসে, সাইডে ওটাকে সাইড দিয়ে চলে যেতে পারে অথবা তার ভিতরেও যেতে পারে। তাহলে আমার ইউরেটারকে কিন্তু ডায়াগনোসিসটা করতে হয় যে ইউরেটার কোথায় আছে। এমআরআই যদি করতে না পারে, যে আমরা আগে কি করতাম, আইভিউ করতাম, আইভিউ করলেও আমরা দেখতে পারি যে পুরা কিডনি, ইউরেটার কি আছে, ব্লাডার সবকিছু কিন্তু আমরা দেখে আসবো। মানে আমার এই জায়গাটা দেখার দরকার যে এখানে আমার ইউরেটারের পজিশনটা কোথায় আছে, আমি অপারেশন করার সময় ইউরেটারকে আমার কিভাবে সরাতে হবে, অথবা ইউরেটার যদি ভিতরে চলে আসে তাহলে আমার আরো কোনো মডালিটির দরকার আছে কিনা, ঠিক আছে, আমার আরো কারো সাহায্যের দরকার আছে কিনা, অথবা আমি যখন অপারেশন করব আমার টিমে ইউরোলজিস্টকে নিতে হবে কিনা, আমার ইউরেটার ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, ব্লাডারের সাথে কোনো ইনফেকশন আছে কিনা, ব্লাডার ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এই জন্য কিন্তু আমাদেরকে অনেক সময় এমআরআই করে কনফার্ম হতে হয়। আলট্রাসোনোগ্রাফি ইজ নট মাচ হেল্পফুল টু দ্য ডায়াগনোসিস। টিভিএস ক্যান ডিটেক্ট ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস। এই যে কিছু ছবি আছে, রাইট ওভারিয়ান সিস্ট, ওভারিয়ান সিস্টের ছবি আছে, যারা তোমরা অনেকে এখানে আলট্রাসোনোগ্রাফি করো হয়তো তারা আরো ভালো বুঝবে। এখন এই এন্ডোমেট্রিওসিস থেকে আমরা ইউজুয়ালি টিউমার মার্কার যদি করি তাহলে সেরাম CA-125 করে থাকি, ইউজুয়ালি সেরাম CA-125 ইউজুয়ালি অনেক ক্ষেত্রে এটা রেইজড হয়, অনেকগুলো ক্ষেত্রে, তাই না? তার মধ্যে এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রেও কিন্তু এটা 125টা রেইজ হবে। নট স্পেসিফিক ফর endometriosis, it is significantly raised in epithelial ovarian carcinoma. Helpful to assess the therapeutic response and in follow-up of assess cases to detect any recurrence after therapy. তাহলে CA-125 এই মার্কার গুলো আমরা করবো কিনা? মার্কার আমরা ইউজুয়ালি ওভারিয়ান কার্সিনোমার ক্ষেত্রে করি, কিন্তু এইসব ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস থাকলেও আমরা CA-125 এবং আরো কিছু মার্কার দেখে নিই, কারণ CA-125 যদিও এতটা সিগনিফিকেন্ট না, তারপরেও কিন্তু আমরা এটা একটু টিউমার মার্কার গুলো দেখে ফেলি। ফর এ ডেফিনেটিভ ডায়াগনোসিস অফ এন্ডোমেট্রিওসিস, ল্যাপারোস্কোপি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। এখন ল্যাপারোস্কোপি যদিও আমরা বলছি যে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, আমাকে ইনভেস্টিগেশন করার জন্যই আমার ল্যাপারোস্কোপি করে দেখা দরকার, কেন এটা সিভিয়ারিটি কত, গ্রেডটা কত সেটা দেখার জন্য, তাই না? কিন্তু সবসময় কিন্তু এটা করা যায় না, কারণ আমাদের দেশের মানুষ অত বেশি অর্থনীতি সচ্ছলতা নাই, তার জন্য আমরা সবসময় কিন্তু ল্যাপারোস্কোপি করে দেখতে পারি না। আমরা একসাথে যেটা করি ডায়াগনস্টিক এবং তার সাথে থেরাপিউটিকটা করে আসি। কিছুটা যদি আমরা অপারেশন করে ছোট করতে পারি এবার দেখতে পারি কত দূর গেছে, সেটা আমরা করে আসি। The classic lesion of the pelvic endometriosis is described as powder burns or matchstick spots on the peritoneum of the pouch of Douglas. এইটা খুব সুন্দর একটা জিনিস দেখা যায় এন্ডোমেট্রিওসিসে, যে এই যে পাউডার বার্নস অথবা ম্যাচস্টিক অ্যাপিয়ারেন্স স্পট পাওয়া যায়। আদার বেনিফিটস অফ ল্যাপারোস্কোপি কি? কনফার্মেশন অফ দ্য লেশন উইথ সাইজ, সাইজ এন্ড এক্সটেন্ট, এটা আমরা দেখতে পারি। বায়োপসি ক্যান বি টেকেন এট দ্য সেম টাইম। কি কি কারণে আমরা ল্যাপারোস্কোপিটা করবো, বেনিফিট কি? এটা আমি বলেছি যে স্টেজিংটা আমরা করে আসতে পারি। এক্সটেন্ট অফ অ্যাডিশনস কুড বি রেকর্ডেড, কতদূর পর্যন্ত অ্যাডিশনটা গেছে সেটা আমরা রেকর্ড করতে পারি। অপরচুনিটি টু দি ল্যাপারোস্কোপিক সার্জারি, এবং তার সাথে আমরা যেটা বললাম আমি, যে শুধু ডায়াগনস্টিক পারপাসে না, আমরা যখনই ল্যাপারোস্কোপি করতে যাব তার সাথে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিও কিন্তু করে আসতে পারি। Visual recognition of endometriosis at laparoscopy alone is not confirmatory. Hepatology helps in confirmation of the diagnosis in doubtful cases, and especially deeply infiltrating lesions which are hidden beneath the peritoneal surface are very difficult to pick up even by laparoscopy. এটাই হচ্ছে খুব মানে কমপ্লিকেটেড এই ল্যাপারোস্কোপি করার সময়, এত বেশি ঢুকে থাকে এগুলো। এটা যদি বেশি কেউ ইয়ে করতে চায়, মোবিলাইজ করতে চায়,
অথবা অ্যাডিশিও লাইসিস করতে চায়, তাহলে অনেক সময় এখানে ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য খুব স্কিলড হ্যান্ড ছাড়া কিন্তু ল্যাপারোস্কোপি, এন্ডোমেট্রিওসিসের ল্যাপারোস্কোপি কিন্তু আসলে অনেক কঠিন। এখানে কতগুলো ছবি আছে, দেখো ছবিগুলো সুন্দর। এটা হচ্ছে নর্মাল একটা পেলভিক স্ট্রাকচার, এইরকম থাকে ইউটেরাস। এই যে এখানে দেখতে পাচ্ছ ওভারি, ওভারিয়ান লিগামেন্ট, এখানে টিউব চলে গেছে, এই যে টিউব। এই যে এইখানে দেখতে পাচ্ছ, দেখো ম্যাচস্টিক অ্যাপিয়ারেন্স স্পট, এই যে বার্ন, ম্যাচস্টিক বার্ন স্টিক এরকম। এই যে এখানে দেখো অ্যাডিশন হয়ে গেছে, এখানে টান টান টান। এই যে এখানেও, এই যে এটা একটা চকলেট সিট ছিল, ওভারিয়ান এন্ডোমেট্রিওমা। এই যে এখান থেকে এটা ইয়ে করেছে, ইনসিশন দিয়ে এটাকে ইয়ে করে সরিয়েছে, সরার পরে দেখো এখানে এখানে একটা চকলেট ম্যাটেরিয়াল ছিল। এই যে এখানেও, এই যে এখানেও, এটা ব্লাডার। এই যে এটা হচ্ছে ল্যাপারোস্কোপি সিজার, সেটা দিয়ে এটা আস্তে আস্তে করে এটা সরানো হচ্ছে। এই যে চকলেট ম্যাটেরিয়াল, এই যে এইটা দেখো, এটা আর সুন্দর। এই যে এটা এত বড় একটা ওভারিয়ান এন্ডোমেট্রিওমা, এখানে যখন ইনসিশন দিয়েছে, এই যে ছোট করে দেখো চকলেট ম্যাটেরিয়াল বের হয়েছে, এরকমই হয় মবিলাইজেশন করার সময় যে চকলেট ম্যাটেরিয়াল। এই যে এটাও দেখো, এখানেও চকলেট ম্যাটেরিয়াল, এখানেও দেখো কি পরিমাণে অ্যাডিশন, এরকম কিন্তু নর্মালি থাকে না। সবগুলো ছুটানো কি সুন্দর আরাম করে আলাদা আলাদা থাকে, কিন্তু যখনই এন্ডোমেট্রিওসিস এইরকম একটা ল্যাপারোস্কোপি করতে যে এইরকম একটা অ্যাডিশন, তখনই মাথা নষ্ট না। এই যে দেখো কি পরিমাণ অ্যাডিশন, এই যে গাঁট টাট সব একসাথে চলে, এই যে এটা ওভারি, এখানেও আছে চকলেট, এই দেখো। এই যে এটা তো আরো ভর্তি চকলেট সিস্ট। আর এখানে দেখো পুরা গাটার সব, এই যে আমি যে বলি যে এগুলো মাকড়সার মতো একটার সাথে একটা আটকাতে থাকে, এই যে একসাথে সব লেগে গেছে, একসাথে ফ্রোজেন পেলভিসের মতো হয়ে গেছে। এখন ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট অফ এন্ডোমেট্রিওসিস হচ্ছে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করব, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যালের মধ্যে ল্যাপারোস্কোপি, ল্যাপারেটমি করতে পারি, কম্বাইন্ড বোথ মেডিকেল এবং সার্জিক্যাল। এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কাদের ক্ষেত্রে করব? মিনিমাল এন্ডোমেট্রিওসিস খুব কম, উইথ নো আদার অ্যাবনর্মাল পেলভিক ফ্যান্ডিস, কিছু করব না। আনমেরিড মেয়ে, কিছু করব না, অপেক্ষা করব। ইয়াং ম্যারিড হু আর রেডি টু স্টার্ট ফ্যামিলি, তাকে বলবো যে তুমি ফ্যামিলি যদি চিন্তা ভাবনা করো, তাহলে তুমি আহ, ইয়ে করো, কনসেপ্ট করার জন্য ট্রাই করো। আর অ্যাপ্রোচিং মেনোপজ, মেনোপজের দিকে চলে আছে, তাহলেও আমার কিছু করতে হবে না, আমরা করবো। Observation with administration of the non-steroidal anti-inflammatory drugs or prostaglandin synthetase inhibiting drugs are used to relieve pain. কি দিচ্ছি আমরা? প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটিস দিচ্ছি অথবা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিচ্ছি। কি জন্য দিচ্ছি? পেইন রিলিভ করার জন্য। আইবুপ্রোফেন ভালো ড্রাগ, একটা 800 থেকে 1200 মিলিগ্রাম, আমাদের দেশে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। মেফানিমিক অ্যাসিডটা পাওয়া যায় আমাদের দেশে। দি ম্যারিড ওমেন আর এনকারেজ টু হ্যাভ কনসেপশন, যদি মেয়েটার ম্যারিড থাকে তাহলে আমরা বলি যে তুমি একটা তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে ফেলো। বাচ্চা নিলে কি হচ্ছে, বাচ্চা যখন নিচ্ছে তাহলে কি হয়, ওই সময় মেনস্ট্রুয়েশন হয় না, ওই সময় যে এন্ডোমেট্রিওমা হয়েছে বা যে অ্যাডিশন গুলো অনেক তৈরি হয়েছে, সেটা কি হয়, ওই সময়টা আর বাড়ে না। এই জন্য বা বেবি নিয়ে ফ্যামিলি কমপ্লিট করে ফেলতে বলি আমরা। প্রেগনেন্সি ইউজুয়ালি কিউরস দ্য কন্ডিশন, দিস ইজ ডিউ টু অ্যাবসেন্স অফ শেডিং অ্যান্ড ডিসিডুয়াল চেঞ্জেস ইন দ্য এক্টোপিক এন্ডোমেট্রিয়াম, যেটা আমরা বললাম যে এই সময় কি হচ্ছে, অ্যাবসেন্স অফ শেডিংটা হয় যা, রেসিডুয়াল চেঞ্জ ইন দ্য এক্টোপিক এন্ডোমেট্রিয়াম সেটা হচ্ছে না, কজিং ইটস নেক্রোসিস অ্যান্ড অ্যাবজর্পশন, যার জন্য এটা কি হচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি করি? এনএসআইডি ড্রাগের মধ্যে মেফানিমিক অ্যাসিড দিচ্ছি, ওসিপি দিতে পারি, কন্টিনিউয়াসলি দিতে পারি অথবা নন কন্টিনিউয়াসলি দিতে পারি, থেমে থেমে দিতে পারি। ভ্যাজিনাল কন্ট্রাসেপটিভ রিং ব্যবহার করতে পারে, ট্রান্সডার্মাল এস্ট্রোজেন ব্যবহার করতে পারে, প্রোজেস্টিন প্যাচ ব্যবহার করতে পারি। আর কি করতে পারি? আমরা ইনজেকশন দিতে পারি, ডিপোমেন্টোসিড প্রোভেরা যেটা, সেটা দিতে পারি। নরিতেস্টেরন অ্যাসিটেট ব্যবহার করতে পারি। আর আমরা ডাইনোজেস্ট, আমরা ইউজুয়ালি কমনলি এখন যেটা করি সেটা হচ্ছে আমরা ডাইনোজেস্ট ব্যবহার করি। ড্যানাজল আগে আমরা ব্যবহার করতাম, দিতাম পেশেন্টকে, কিন্তু ড্যানাজলের একটু সাইড ইফেক্ট বেশি হয়, সেই জন্য ড্যানাজলের চাইতে আমরা এখন ডাইনোজেস বেশি চয়েস করি। রেভোনারজেস্ট্রল দিতে পারি, অ্যারোমেটিস ইনহিবিটর যেমন ল্যাট্রোজোল আছে সেটাও আমরা দিতে পারি, অ্যান্টিপ্রোজেস্টেরন দিতে পারি, জিএনআরএস অ্যানালগস দিতে পারি। আর হরমোনাল ট্রিটমেন্টের মধ্যে কি দিতে পারি? দি এইম ইজ টু ইন্ডিউস অ্যাট্রোপি অফ দ্য এন্ডোমেট্রিক ইমপ্ল্যান্টস, এন্ডোমেট্রিক ইমপ্ল্যান্টস গুলোকে অ্যাট্রোপি করার জন্য আমাকে হরমোনাল ট্রিটমেন্টে যেতে হতে পারে। The mechanism of endometrial atrophy is either by producing pseudo pregnancy, combined oral pill দিতে পারি, or by pseudo menopause করতে পারি ডানাজল দিয়ে, or by medical oophorectomy করতে পারি জিএনআরএস অ্যাগনিস্ট। তাহলে pseudo pregnancy আমরা করব কম্বাইন্ড ওরাল পিল দিয়ে, pseudo menopause আমরা করতে পারি ডানাজল দিয়ে, মেডিকেল ওফেরেক্টমি করতে পারি জিএনআরএস অ্যাগনিস্ট দিয়ে। এগুলো দিলে পরে তখন তার
ব্যথাটা কম থাকবে, এটা অ্যাবজর্পশন হবে, এটা আস্তে আস্তে এন্ডোমেট্রিয়াম এটা ছোট হবে। আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট যদি করতে হয় তাহলে ইন্ডিকেশন কি? এন্ডোমেট্রিওসিস উইথ সিভিয়ার সিমটমস আনরেসপন্সিভ টু হরমোন থেরাপি, তখন আমি যাব সার্জিক্যাল ম্যানেজমেন্টে। সিভিয়ার অ্যান্ড ডিপলি ইনফিল্ট্রেটিং এন্ডোমেট্রিওসিস টু কারেক্ট দ্য ডিস্ট্রকশন অফ দ্য পেলভিক অ্যানাটমি, এন্ডোমেট্রিওসিস অফ মোর দেন এন্ডোমেট্রিয়ামা অফ মোর দেন 1 সেন্টিমিটার, না এটা আসলে 1 সেন্টিমিটার না, আমরা আসলে এত ছোট এন্ডোমেট্রিয়াম কখনোই করি না। আমরা এন্ডোমেট্রিয়ামা ইউজুয়ালি আমরা বলি যে 6 সেন্টিমিটারের উপরে না গেলে সেখানে হাত দেওয়া উচিত হবে না, সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাওয়া উচিত না। ল্যাপারোস্কোপি ইজ প্রেফারেবল টু ল্যাপারেক্টমি. Laparoscopic ablation or excision and additionalysis improves pregnancy rate in stage 1 and stage 2 endometriosis when compared to diagnostic laparoscopy alone. এই তো মোটামুটি অপারেটিভ ল্যাপারোস্কোপি ইন্ডিকেটেড কোন কোন ক্ষেত্রে আমরা অপারেটিভ ল্যাপারোস্কোপি করবো, অপারেটিভ ল্যাপারোস্কোপিতে যাব, সেগুলো আমরা বলেছি। এক্সেশন করব কিভাবে, এটা আমার মনে হয় তোমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। মোটামুটি এন্ডোমেট্রিওসিস আমরা এইভাবেই যাব। এআরটির ম্যানেজমেন্ট আমি তোমাদের সাথে এখন এটা নিয়ে কথা বলবো না, এটা তো যাবো না আমরা। আমরা এখন যাব হচ্ছে অ্যাডিনোমায়োসিস। এন্ডোমেট্রিওসিসের পরে এতগুলো চ্যাপ্টার পড়াইতে পড়াইতে আমারই তো মাথা ধরে গেল। অ্যাডিনোমায়োসিসটা কি? অ্যাডিনোমায়োসিসটা কি? Adenomyosis, it is a condition where there is ingrowth of the endometrium, both the glandular and stromal components directly into the myometrium. এখন ইউটেরাসের ভিতরে হচ্ছে, এতক্ষণ আমরা এন্ডোমেট্রিওসিস যেটা বললাম সেটা হচ্ছে ইউটেরাসের বাইরে চলে গেল। এখন ইউটেরাসের ভিতরেই যখন হবে, কি হচ্ছে আমাদের জানি যে এন্ডোমেট্রিয়াল সেলটা কোথায় থাকছে, অর্গান এবং ইয়েটা গ্ল্যান্ডটা কোথায় থাকছে, গ্ল্যান্ডটা থাকছে এন্ডোমেট্রিয়াসে, এন্ডোমেট্রিয়াস। কিন্তু যখন এটা এন্ডোমেট্রিয়াম থেকে যখন এটা চলে যাচ্ছে মায়োমেট্রিয়ামের ভিতরে, তখন আমরা বলতেছি এটাকে অ্যাডিনোমায়োসিস। কি হচ্ছে এটা? দি কজেস অফ সাব ইনগ্রোথ ইজ নট নোন। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই জানি না যে এই ইনগ্রোথটা কেন হচ্ছে। ইট মে বি রিলেটেড টু রিপিটেড চাইল্ড বার্থস, রিপিটেড চাইল্ড বার্থের সাথে একটা সম্পর্ক আছে। ভিগোরাস কিউরেটেজ অর এক্সেস of estrogen which produces cystic glandular hyperplasia of the endometrium. তাহলে কি হচ্ছে? একটা হচ্ছে রিপিটেড যদি চাইল্ড বার্থ হয় সেক্ষেত্রে হতে পারে, ভিগোরাস কিউরেটেড যদি হয় সেক্ষেত্রে হতে পারে, অথবা এক্সেস এস্ট্রোজেন হুইচ প্রডিউসেস সিস্টিক গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়া, মানে এন্ডোমেট্রিয়ামের মধ্যে সিস্টিক গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়া হচ্ছে, সেটা কি হচ্ছে তখন ওখান থেকে কিন্তু ওটা আস্তে আস্তে চলে আছে মায়োমেট্রিয়ামের ভিতরে। In some, only the basal endometrium, while in others the functional zone is well invades the myometrium. শুধু যদি বেজাল এন্ডোমেট্রিয়ামটা যায় মায়োমেট্রিয়ামের ভিতরে, সেখানে কিন্তু তত বেশি সমস্যা হবে না যতক্ষণ না পর্যন্ত ফাংশনাল এন্ডোমেট্রিয়ামটা যায়। যখনই ফাংশনাল এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়ামের ভিতরে যাবে তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়ে যাবে। প্যাথোলজিটা একটু বলি। দি গ্রোথ অ্যান্ড টিস্যু রিয়াকশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম depend on the response to the ectopic endometrial tissue to the ovarian steroids. এখন ওভারিয়ান স্টেরয়েডের উপরে কিন্তু ডিপেন্ড করছে যে এই একটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যুটা কিভাবে রেসপন্স করবে। যে কথাটা আমি প্রথমে বলেছি যে বেজাল লেয়ারটা যদি শুধু আসে তাহলে সেই ক্ষেত্রে ততটা সমস্যা হবে না যতক্ষণ পর্যন্ত না ফাংশনাল লেয়ারটা আসে। ফাংশনাল লেয়ারটা আসলে তখন কি হয়, ওভারিয়ান হরমোন ওর উপরে কাজ করতে থাকে এবং যার জন্য তখন এটার গ্রোথটা বেশি হয়। আর এখানে কি হয়, এখানে ক্লিনিক্যাল ফিচার কি হবে, এখানে একই রকমই হবে। পেশেন্টের এজটা ইউজুয়ালি হবে ওই রকমই 30 থেকে 40 উপরে হবে। সিমটমসটা কি হবে? সিমটমসের এখানে যেটা হবে অ্যাডিনোমায়োসিসে, পেইন তো থাকবেই। ডিসমেনোরিয়া যেটা আমরা বলি, সেই ডিসমেনোরিয়া কি হবে, প্রোগ্রেসিভ ইনক্রিজ কলিকি পেইন হবে, এবং এই পেইনটা হবে ডিউরিং পিরিয়ড is probably due to the disturbed myometrial contraction rather than the bleeding from the ectopic endometrial tissue. তাহলে এইখানে যে ডিসমেনোরিয়াটা হচ্ছে, সেই ডিসমেনোরিয়াটা কেন হচ্ছে এবং কখন হচ্ছে? ইউজুয়ালি এটা প্রোগ্রেসিভলি ইনক্রিজ করছে ডিউরিং দ্য পিরিয়ড। এবং কেন হচ্ছে এখানে? এখানে হচ্ছে ডিস্টার্ব মায়োমেট্রিয়াল কন্ট্রাকশনটা ডিস্টার্ব হচ্ছে rather than the bleeding from the ectopic endometrial tissue. আমরা এন্ডোমেট্রিওসিসে দেখেছি এন্ডোমেট্রিয়াল টিস্যুর ওখান থেকে ব্লিডিং হয়ে বেশি হতে পারে, কিন্তু এখানে কি হচ্ছে, মায়োমেট্রিয়াল কন্ট্রাকশনটা বেশি হচ্ছে, যার জন্য এখানে ডিসমেনোরিয়া হতে পারে হচ্ছে। আরেকটা কি হচ্ছে, মেনোরেজিয়া হচ্ছে। মেনোরেজিয়াটা কেন হচ্ছে? দি এক্সেসিভ ব্লিডিং ইজ ডিউ টু দ্য
ইনক্রিজ ইউটেরাইন ক্যাভিটি, ইউটেরাইন ক্যাভিটিটা ইনক্রিজ হচ্ছে তার জন্য হতে পারে। আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, আমরা বলেছিলাম যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হয় তার জন্য হতে পারে। ইনঅ্যাডিকুয়েট ইউটেরাইন কন্ট্রাকশন, ইউটেরাইন কন্ট্রাকশন যেটা হয় সেটা আসলে ন্যাচারালি হয় না, মানে নর্মাল ওয়েতে হয় না, এটা অ্যাবনর্মালি হয়, যার জন্য এখানে ম্যানোরেজিয়া হয় এবং তার সাথে সাথে ডিসমেনোরিয়া হয় এবং ব্লাড সাপ্লাইটা ইনক্রিজ হয়, যেহেতু অনেক টিস্যু চলে আসে এখানে, ব্লাড সাপ্লাইটা বেড়ে যায়, তার জন্য হতে পারে। এই তো গেল। এখন আমরা কনফার্ম করব কি করে, আমরা আলট্রাসোনোগ্রাফি করব, আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম করব। এবং এখানেও ম্যানেজমেন্ট আমরা কিভাবে দিব, এখানেও একই রকমই আমরা হরমোনাল ম্যানেজমেন্টও দিতে পারি, নন হরমোনাল ম্যানেজমেন্টও দিতে পারি যদি অল্প আর্লি সিমটম থাকে। আর যদি অতিরিক্ত পেইন হয় সেক্ষেত্রে আমরা একটু এরকম আগেই স্লাইড যেটা গুলো আসছে না, স্লাইড গুলো স্লাইড আসছে দেই না। নাই, স্লাইড দেই নাই, স্লাইড দেই নাই, স্লাইড দেই ও নাই, এমনি এমনি বলাচ্ছি, স্লাইড নাই। এখানেও যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে কথাটা একটু আগে বলেছি, আমরা কি দেই, আমরা কি 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 দিলাম হরমোনাল থেরাপি এন্ডোমেট্রিওসিসে, কোনটা বেশি দেই, আমরা এখন কোনটা দেই সেটা তোমরা বলো। এন্ডোমেট্রিওসিসে আমরা কোনটা বেশি, ডাইনোজেস্ট। ডাইনোজেস্ট, আমরা ডাইনোজেস্টটা বেশি ইউজ করি। আমরা অ্যাডিনোমায়োসিস ক্ষেত্রেও ডাইনোজেস্টটা দিতে পারি, যদি তার এক্সেসিভ ব্লিডিং হয় সেক্ষেত্রেও কিছুটা কাজ করবে। তবে ডাইনোজেস্টের একটা সমস্যা হয়, ডাইনোজেস্টটা আবার কি করে, আহ একটু একটু করে স্পটিং করে, যার জন্য অনেক পেশেন্টই আবার ডায়াগনোসিস নিতে চায় না। এগুলো আমরা আসলে পরে একটু ডিসকাশনে যাই। মোটামুটি অ্যাডিনোমাইসিসের তাহলে ম্যানেজমেন্ট কি হবে, একই, আমরা এরকম ট্রিটমেন্টই দিব, এন্ডোমেট্রিওসিসের মতোই আমরা ট্রিটমেন্ট দিব, মেডিকেল ম্যানেজমেন্ট। আর যদি বয়স বেশি হয়ে যায়, 45 এর উপরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সার্জিক্যাল প্রসিডিউরে চলে যেতে পারি। সার্জিক্যাল প্রসিডিউরে আমরা কি করতে পারি, আমরা ল্যাপারোস্কোপিক হিস্টেক্টমি করতে পারি, টিএলএইচ করতে পারি, আর একটা করতে পারি ল্যাপারেটমি করতে পারি, তাই না, করে তারপরে আমরা হিস্টেক্টমি করতে পারি। এরপর কি জানি বাকি আছে একটা, এরপরে তোমাদের সাথে আর একটা কি বাকি আছে, ভ্যাজানাল ইনফেকশন হলো, তারপরে এন্ডোমেট্রিওসিস হলো, ও মেনোপজ। আচ্ছা, মেনোপজের মধ্যে কি কি জানতে হবে বলো তো, এতগুলো চ্যাপ্টার একদিনে পড়াতে গেলে তো আমি খুঁজেই পাই না কোথায় যে কোনটা দিই। আচ্ছা, মেনোপজের মধ্যে কি পাবো বলো, মেনোপজাল সিমটম নাকি, মেনোপজ কাকে বলে? Menopause means permanent cessation of the menstruation at the end of reproductive life due to loss of ovarian follicular activity. তাহলে পার্মানেন্টলি সিজেশন হয়ে যাবে, কখন হবে, ইফ ইট ইজ দ্য পয়েন্ট অফ টাইম when last and final menstruation occurs. The clinical diagnosis is confirmed following stoppage of menstruation for 12 consecutive months without any other pathology. As such, a woman is declared to have attained menopause only retrospectively. তাহলে কি হলো এখানে, কেন হচ্ছে মেনোপজটা, কারণ ওভারিয়ান ফলিকুলার অ্যাক্টিভিটি তার আর নাই, সেই জন্যই তো তার মেনোপজ হচ্ছে। এবং এই যে ফলিকুল, তোমরা তো এটা জানোই যে একটা মেয়ে জন্মের সময় তার ফলিকুল নিয়ে আসে, এবং যে যতখানি ফলিকুল নিয়ে আসবে তার সে আস্তে আস্তে করে সেইভাবে সে ততখানি পর্যন্ত এস পর্যন্ত যাবে। এই জন্য আমরা এআরটি যারা হচ্ছে ইনফার্টিলিটির পেশেন্ট, যাদেরকে আমরা অনেক ওয়াইডি দিয়ে থাকি, তাদের কি হয়, তাদের কিন্তু আর্লি মেনোপজ হয়। কারণ কি, আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ যখন দিই, ইউজুয়ালি প্রতি মাসে একজন মেয়ের একটা করে ওভাম ম্যাচিউর হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কারো করে দুটো হয়, কিন্তু একটা করে ওভাম ম্যাচিউর হয়। কিন্তু আমরা যখন ফোর্সফুলি তাকে ফলিকুল গুলো বড় করার জন্য চেষ্টা করি, তখন কি হয়, আমরা ওয়াইডি দিচ্ছি, তাতে কি হচ্ছে, দুটো হচ্ছে, তিনটা হচ্ছে, যার জন্য তার কিন্তু ওভারিয়ান রিজার্ভ শেষ হয়ে যায়। সো দ্যাট এই জন্য একটা মেয়ের কিন্তু আর্লি মেনোপজে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যাক সেটা আলাদা কথা। যদি নর্মালি যেটা হচ্ছে, তাকে আমরা কখন থেকে বলবো, ইউজুয়ালি যদি একজন মেয়ের তার 12 কনজিকিউটিভ মান্থস আর না হয়, তখন তাকে আমরা বলবো যে সে মেনোপজে চলে গেছে। প্রি মেনোপজ রেফার্স টু দ্য পিরিয়ড প্রায়ার টু মেনোপজ, মেনোপজের আগের যে পিরিয়ডটা তাকে আমরা বলছি প্রি মেনোপজ। পোস্ট মেনোপজ টু দ্য পিরিয়ড আফটার মেনোপজ, মানে তার পিরিয়ড হচ্ছে না আর, সেটাকে বলছি আমরা পোস্ট মেনোপজ। পেরিমেনোপজ টু দ্য পিরিয়ড অ্যারাউন্ড মেনোপজ, 40 থেকে 50 ইয়ার্স এর ভিতরে আমরা বলছি পেরিমেনোপজাল এজ। Climactic, it is the period of time during which a woman passes from the reproductive to the non-reproductive stage. দেখো, একটা রিপ্রোডাক্টিভ পিরিয়ড ছিল, সেই রিপ্রোডাক্টিভ পিরিয়ড থেকে যখন সে নন রিপ্রোডাক্টিভ স্টেজে চলে আসতেছে, তখন এই পিরিয়ডটাকে বলা হচ্ছে ক্লাইমেক্ট্রিক। This phase covers 5 to 10 years on either side of menopause. Perimenopause, it is the part of the climacteric when the menstrual cycle is likely to be irregular.
Post-menopause, it is the phase of life that comes after the menopause. তাহলে এই যে মেনোপজ হচ্ছে এই এজটা কি হচ্ছে, এটা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড হবেই। অনেকে এসে খুব মন খারাপ করে, এসে বলে ম্যাডাম আমার তো আর পিরিয়ড হচ্ছে না। তো একটা মেয়ের যেমন পিরিয়ড শুরু হয় সে সময় তার কিছু দেখা যাচ্ছে, সে সময় তার যে কিছু সমস্যা তৈরি হয়, বা সেও একটু হঠাৎ করে পিরিয়ডকে অনেকে মেনে নিতে পারে না। আবার পোস্ট মেনোপজ বা মেনোপোজের এই যে পিরিয়ডটা শুরু হয়, এতেও কিন্তু অনেকে মনে করে যে হঠাৎ করে সে মেনোপজে চলে গেল, এটাও কিন্তু অনেকের সাইকোলজিক্যালি সে ডিস্টার্বড হয়। So it is not related to age of menarche or age of last pregnancy, also not related to number of pregnancy, lactation, use of oral pills, socioeconomic condition, race, height or weight. Thinner women have early menopause. দেখো এখানে আবার একটা কথা, যারা পাতলা তাদের আর্লি মেনোপজ হবে, যারা একটু ওবেস তাদের আবার দেরিতে মেনোপজ হতে পারে। However, cigarette smoking and severe malnutrition may cause early menopause. The age of menopause ranges between the 45 to 55 years, average being 50 years. কি চেঞ্জ? আমরা একটু সিমটম গুলো বলে এটা শেষ করব। ওভারি shrinks in size, become wrinkled and white. এই ওভারি যখন আমরা একটা এজের মেনোপজের এজের যখন আমরা ওপেন করি, অ্যাবডোমেনে যাই, তখন এই ওভারিটা দেখলেই বোঝা যায় যে এটা মেনোপোজাল এজের ওভারি। এটা এই ওভারি একদম যে আমরা বইয়ে দেখি যেরকম, যে এই ওভারিটা একদম রিঙ্কেলড হচ্ছে, হোয়াইট হচ্ছে, এইরকমই হয়। Thinning of the cortex with increase in medullary components. কর্টেক্সটা থিন হবে, মেডুলারি কম্পোনেন্টটা বাড়তে থাকবে। অ্যাবান্ডেন্স অফ স্ট্রমাল সেলস, কারণ কর্টেক্সের ইম্পর্টেন্স কি, কর্টেক্সে কিন্তু বেশিরভাগ ফলিকল গুলো কর্টেক্সেই থাকে। Abundance of stromal cells which have got secretory activity. Fallopian tubes show features of atrophy. The muscle cord becomes thinner, the cilia disappears, and the plaque becomes less prominent. Uterus কি হচ্ছে? The uterus becomes smaller and the ratio between the body and the cervix reverts to the 1:1 ratio. The endometrium becomes thin and atrophic. In some women, however, with high endogenous estrogens, the endometrium may be proliferative or even hyperplastic. The cervical secretion becomes scanty. Vaginate কি হবে? The vagina becomes narrower due to the gradual loss of elasticity. The vaginal epithelium becomes thin. The rugi progressively flatten. There is no glycogen. Dudalins bacillus is absent. The vaginal pH become alkaline. এখানে কি হয়, আমরা যখন সার্ভিক্স, আমরা তোমাদেরকে যখন সিএ সার্ভিক্স এর সময় অনেক সময় আমরা পড়িয়েছি, তোমাদেরকে আমিও পড়েছি, আমরা ওখানে কি বলেছিলাম যে এই সার্ভিক্স এর একটা কি থাকে, ইপিথেলিয়ামের যে লেয়ারটা, সেখানে কিন্তু অনেকগুলা লেয়ার থাকে। তো এইখানে বেজাল থেকে প্যারাবেজাল থাকে, ইন্টারমিডিয়েট থাকে, তাই না? তো এইখানে কি হয়, উপরে যে দুটো প্যারাবেজাল এবং বেজাল, এই লেয়ারটা বাদ দিয়ে কিন্তু সব লেয়ার গুলো থাকে না এই মেনোপোজাল এজে, যার জন্য কি হয়, এই ভ্যাজিনাল পিএসটা তো অ্যালকালাইন হচ্ছে, ডুডালিনস ব্যাসিলাস থাকছে না, আর ইপিথেলিয়ামের যে লেয়ারটা থাকছে সেটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে, যার জন্য এই ক্ষেত্রে এই যে গ্লাইকোজেনও থাকে না, এপিথেলিয়ামটা থিন হয়ে যায়, যে কোনো ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। Bladder urethra undergoes similar changes to those of the vagina. The epithelium becomes thin and it is more prone to damage and infection. Dysuria, frequency, urge or even stress incontinence. এটা কিন্তু মেনোপোজাল এজের মেয়েদের বা পোস্ট মেনোপোজাল এজের মেয়েদের এটা কি হচ্ছে, খুব কমনলি হচ্ছে, ইউরিনারি ইনফেকশনটা খুব কমন হয়, ডিসইউরিয়া থাকছে, ফ্রিকোয়েন্সি বাড়ে, আর এবং ইভেন স্ট্রেস ইনকন্টিনেন্সটা হতে থাকে। কেন? Those loss of muscle tone leads to pelvic relaxation, uterine descent, and anatomic changes in the urethra and neck of the bladder. Pelvic cellular tissue becomes scanty and ligaments supporting the uterus and vagina lose their tone. As such, pre-existing weakness gets aggravated and genitourinary fistula develop. বোনে তোমরা জানো যে এই সময় কি হয়, এস্ট্রোজেন থাকে না, অস্টিওপোরোটিক চেঞ্জ হতে থাকে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে সেখানেও যে চেঞ্জ হয়, তো সবকিছুতেই মোটামুটি অনেকখানি চেঞ্জ হয়। মেনস্ট্রুয়াল প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। পোস্ট মেনোপজাল সিমটম গুলা কি হচ্ছে, এখানে এসে আমরা এখানে এসে পড়ি। এখানে হচ্ছে ভেসোমোটর সিমটম গুলো অ্যারেজ করছে, ইউরোজেনিটাল অ্যাট্রোপি হচ্ছে, অস্টিওপোরোসিস হচ্ছে, ফ্র্যাকচার হচ্ছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ ডেভেলপ করছে। সেরিব্রোভাস্কুলার ডিজিজ হতে পারে, সাইকোলজিক্যাল চেঞ্জেস যেটা আমরা বললাম যে মুড সুইং হয় অনেক, স্কিন অ্যান্ড হেয়ারে চেঞ্জ হয়, সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে, ডাইমেনশিয়া অ্যান্ড কগনিটিভ ডিক্লাইন হচ্ছে। ভেসোমোটর সিমটমে কি হয়, মেইন যেটা হচ্ছে একটা হট ফ্ল্যাশ হয়, which is characterized by the sudden feeling of heat,
followed by the profuse sweating. Other symptoms এর ভিতরে palpitation হতে পারে, fatigue হতে পারে, weakness হতে পারে, and physiologic changes with hot flashes আর perspiration and cutaneous vasodilatation হতে পারে। এবং যেহেতু এস্ট্রোজেন লেভেলটা ফল করে সেই জন্য তাদের হট ফ্ল্যাশ হচ্ছে। এটা তো আমরা বলেছি এস্ট্রোজেন যাচ্ছি না। এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য কি হতে পারে? এপিথেলিয়াল চেঞ্জ হতে পারে, এটা তো আমরা বলেছি। ডিসপেরিনিয়া হতে পারে, ডিসেউরিয়া হতে পারে। এবং এই যে কথাটা আমি একটু আগে বলেছি যে মিনিমাল ট্রমা হচ্ছে ভ্যাজিনাতে, কারণ কি হচ্ছে এপিথেলিয়াল যে লেয়ারটা থাকছে সেটা কি হচ্ছে থিনিং হয়ে যাচ্ছে, যার জন্য অল্প একটু ট্রমাতেও সেখানে ভ্যাজিনাল ব্লিডিং হতে পারে, ডিসপেরিনিয়া হতে পারে, ভ্যাজিনাল ইনফেকশন হতে পারে, ড্রাইনেস হতে পারে, প্লুরাইটিস হতে পারে, লিকুরিয়া হতে পারে। দিস আর দ্য মোস্ট কমন। Sexual dysfunction হতে পারে because estrogen deficiency is often associated with the decreased sexual desire. স্কিন এন্ড হেয়ারেও চেঞ্জ হয়, থিনিং হয়ে যাচ্ছে, রিঙ্কেল হচ্ছে স্কিনে। আর সাইকোলজিক্যাল চেঞ্জেস কি হচ্ছে? ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যাংজাইটি, হেডেক, ইনসোমনিয়া, ইরিটেবিলিটি, ডিসপেজিয়া অ্যান্ড ডিপ্রেশন। ডিমেনশিয়া হতে পারে, মুড সুইং অ্যান্ড ইনএবিলিটি টু কনসেন্ট্রেট। এস্ট্রোজেন ইনক্রিজ opioids activity in the brain and is known to the important for memory. তবে দেখো এখানে সব কিছুতেই কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং অস্টিওপোরোসিস হচ্ছে, অস্টিওপোরোসিস হওয়ার জন্য কি হয়? ফ্র্যাকচার হয়। এক্ষেত্রে আমরা যে কথাটা বলি যে একজন মেনোপজাল এজের একজন মহিলা কি হয়, পড়ে যে আমরা বলি যে পড়ে যে ফ্র্যাকচার হয়ে গেছে, তাই না? কিন্তু আসলে কি হয়? অস্টিওপোরোটিক চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তার বোনগুলা ভঙ্গুর হয়ে যায়, এবং যখনই বোন ভেঙে যায় তখনই কিন্তু একটা মেয়ে পড়ে যায়। পড়ে যেয়ে ভাঙে না, বোনটা ভেঙে যায় বলে সে কিন্তু পড়ে যায়। ফ্র্যাকচার মে ইনভলভ দ্য ভার্টিব্রাল বডি। কোথায় কোথায় হতে পারে? ভার্টিব্রাল বডিতে হতে পারে, ফিউমারাল নেকে হতে পারে, এটা মোস্ট কমন, ফিউমারাল নেকে হতে পারে, ডিস্টাল ফোরামে হতে পারে। এখন ডায়াগনোসিস করতে হবে মেনোপজের। কিভাবে ডায়াগনোসিস করব? একটা প্রথমে যেটা আমরা বলেছি যে তার কি হবে, কনজিকিউটিভ 12 মান্থসে আর মেনস্ট্রুয়েশন হবে না, তাহলে বুঝতে পারছি যে তার হচ্ছে মেনোপজ শুরু হয়ে গেছে। অ্যাপিয়ারেন্স অফ দ্য মেনোপজাল সিমটম হতে পারে, যেটা হট ফ্ল্যাশ হতে পারে, নাইট সোয়েটস হতে পারে। ভ্যাজিনাল সাইটোলজি যদি আমরা টেস্ট করি তাহলে ওখানে আমরা চেঞ্জ দেখবো, কিছু লো এস্ট্রোজেন লেভেল দেখবো, সেরাম এস্ট্রোডিয়াল চেঞ্জ লেভেল দেখতে পারি, সেখানেও আমরা এই লেভেলগুলো দেখে আসতে পারবো। এখন কি করব আমরা? ম্যানেজমেন্ট কি? আসল কথা হচ্ছে যে এত যে চেঞ্জ হচ্ছে, এত যে সমস্যা হচ্ছে, এখানে আমি কি করতে পারি, কিভাবে তার এই সময়টাকে আমরা ভালো রাখবো? আমাদের টার্গেটটা কি? যে একটা মেয়ে, সে তার মেনোপজাল এজে গেছে, তার এই সময়টাতে সবকিছুর সাথে তার শরীর শরীর তাকে বিট্রে করছে, তার শরীরের সবকিছু চেঞ্জ হয়ে গেছে, তার মুড চেঞ্জ হয়ে গেছে তাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রিভেনশন। স্পন্টেনিয়াস মেনোপজ ইজ আনঅ্যাভয়েডেবল, এটা কখনোই প্রিভেন্ট করা যায় না। তাহলে কি করতে হবে? আমাকে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং করে তার সাথে কথা বলে তাকে এই জিনিসটাকে বোঝাতে হবে, যদিও সে জানে, সবই জানে, তারপরেও তাকে কি করতে হবে? আমাদের তরফ থেকে তাকে কাউন্সিলিং করে বোঝাতে হবে যে এই জিনিসটা আপনার একার না, সবার হবে, এবং এটাতে তেমন কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমরা আপনাকে সেই রকম ম্যানেজমেন্ট দেব। This will remove her fears and minimize or dispel the symptoms of anxiety, depression and insomnia. Reassurance is essential. তার মানে আমাদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, আমাদের ওই সময় কাউন্সিলিং করতে হয়। যেটারই সমস্যা আমাদের, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার মতো সময় নাই। এত সময় কোথায় আছে যে একটা পোস্ট মেনোপজাল ওমেনকে তুমি কাউন্সিলিং করে তার ভিতরে যে সমস্যাটা আছে সেটাকে তোমার সাথে শেয়ার করবে সে, সেই সময়টাকে আমরা দেই? সেই সময়টা যদি কেউ দিতে পারে, তাহলে এই মেয়েটা যে আমার কাছে এসেছে, যে মানুষটা আমার কাছে এসেছে, সে কিন্তু, তুমি যদি শেয়ার করো তার সাথে, তুমি যদি তার কথা শোনো, সে যদি শেয়ার করতে পারে, তাহলে সে একটা কমফোর্টেবল জোনে যাবে। ট্রিটমেন্ট কি দেবো? ইউজুয়ালি আমরা কি বলি? লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি। আমরা বলি আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, নন হরমোনাল ট্রিটমেন্ট, যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। এবং ইউজুয়ালি ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রতি আমরা বলি ওয়েট বেয়ারিং, একটু ওয়েট বেয়ার করবে। এই জিনিসটা আমরা সবসময় বলি যে মেনোপজাল এজে এসে ওয়েট বেয়ারিং এক্সারসাইজ গুলো করতে হবে। রিডিউসিং হাই কফি ইনটেক, স্মোকিং অ্যান্ড এক্সেসিভ অ্যালকোহল, এগুলো একদম বাদ দিতে হবে। অ্যাডিকুয়েট ক্যালসিয়াম ইনটেক করতে হবে। রিডিউসিং মেডিকেশন দ্যাট কজেস বোন লস, এবং এটা আসলে আগে থেকে শুরু করতে হয়। নিউট্রিশিয়াস ডায়েট ব্যালেন্স উইথ ক্যালসিয়াম অ্যান্ড প্রোটিন ইজ হেল্পফুল। অল্টারনেটিভ আর হার্বাল থেরাপি, এটাও আজকাল খুব বেশি চলে, এটাও যদি আমরা দিতে পারি সেটাও ভালো। The includes herbal or plant supplement with key ingredients being phytoestrogens. Black
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্ল্যাক কোহোস হ্যাজ বিন শোন ইন সাম ট্রায়াল টু রিডিউস হট ফ্ল্যাশেস ইন পেরিমenopausal women। অনেকেই ব্ল্যাক কোহোস খায়, নেয় এটা। হাউএভার দেয়ার হ্যাভ বিন রিপোর্টস অফ লিভার ড্যামেজ, কিন্তু এটার আবার খারাপ একটা দিক আছে, সেটা হচ্ছে লিভার ড্যামেজ করতে পারে। সাম আদার্স আর সয়া 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 তো আমরা জানি যে বাজারে পাওয়া যায়, সেইগুলো যদি নিতে পারে, আঁশযুক্ত খাবার যদি খেতে পারে, তাহলে সেক্ষেত্রে তার কিছুটা এস্ট্রোজেন সাপ্লিমেন্ট হিসেবে আসে এর মাধ্যমে। বিসফসফোনেটস বিসফসফোনেটস আমরা কিন্তু দেই এখন। প্রিভেন্ট অস্টিওক্লাস্টিক বোন ডিসঅপশন, ইট ইমপ্রুভস বোন ডেন্সিটি অ্যান্ড প্রিভেন্টস ফ্র্যাকচার। It is preferred for older women. Women should be monitored with bone density measurement. Commonly used drugs are etadronate and alendronate. Imandronate and zoledronic acid are also effective and have less side effect. Zoledronic acid আবার এটা একটু কস্টলি, ইভানজনেটটা অ্যাভেলেবেল, এটা আবার অত বেশি কস্টলি না। সুতরাং এইসব ড্রাগগুলো অ্যাভেলেবেল আমাদের দেশে, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের এই মানুষদেরকে দিতে পারি, এই মেয়েদেরকে দিয়ে আমরা সাহায্য করতে পারি। আরো কিছু আছে, ক্যালসিয়াম, ক্যালসিটোনিন, এগুলো সাপ্লিমেন্ট আমরা দিতে পারি। ভিটামিন ই দিতে পারি, অ্যান্টি ডিপ্রেসেন্ট দিতে পারি। সিলেক্টিভ কিছু সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর আছে, সেটা আমরা দিতে পারি। ক্লনিডিন যেটা আছে, আলফা 2 অ্যান্টাগনিস্টিক অ্যাগনিস্ট, সেটা ইউজ করতে পারি। যদি তার সাথে কারো প্রেশার বেশি থাকে, হাইপারটেনসিভ থাকে, তার সাথে পোস্টমেনোপজাল সিমটম হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই ড্রাগটা ইউজ করতে পারি। টিবুলনটা খুব ভালো ড্রাগ, এটাও আমরা দিতে পারি। এটা দিলেও তার যে হট ফ্লাশটা হচ্ছে সেটাও অনেকটা কমে যায়। কিছু সাইড ইফেক্টের মধ্যে এটা একটা সবচেয়ে বড় সাইড ইফেক্ট, যেটা ওয়েট গেইন করে। অ্যাসিডিটি তো অনেক কিছুরই হয়, এবং এখানে আর একটা হচ্ছে যে ব্রেস্ট টেন্ডারনেস হতে পারে, ব্রেস্ট এনলার্জমেন্ট হতে পারে। গাবাপেন্টিন এটাও ভালো ড্রাগ, এটাও আমরা দিতে পারি, বাট এটাতে একটু ঘুম ঘুম হয়, সিডেটিভ ইফেক্ট আছে একটু। এই তো। আর কগনিটিভ বিহেভিয়ার আদার ম্যানেজমেন্টের ভিতরে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারি, রিল্যাক্সেশন করতে পারি, যোগা করতে বলতে পারি। এই জিনিসগুলো আমরা তাকে বলে দিতে পারি, সাপোর্ট দিতে পারি। অনেক ইয়োগা সেন্টার আছে, সেখানে যে তারা যোগা করতে পারে। আর হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি একদম শেষ পর্যায়ে যদি কোনোটাতেই দিয়ে তার হচ্ছে না, তখন আমরা হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের শর্ট টার্ম থেরাপি আছে, লং টার্ম থেরাপি আছে, সেগুলো তাকে বলে দিতে হবে, এবং কখন কখন তারা আসবে এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিলে সেটা আবার মনিটর করতে হয়, সে ব্যাপারটাও তাদেরকে বলে দিতে হবে। কোন কোন ক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিব, একদম মেনোপজাল সিমটম হয়ে গেছে অতি বেশি, সেক্ষেত্রে রিলিফ করার জন্য দিব। প্রিভেনশন অফ অস্টিওপোরোসিস, সেক্ষেত্রে আমরা দিব। টু মেনটেন দ্য কোয়ালিটি অফ লাইফ ইন মেনোপজাল ইয়ার্স, তাহলে এইসব ক্ষেত্রে আমরা দেব। আর স্পেশাল গ্রুপ অফ ওমেন টু হোম এইচআরটি শুড বি প্রেসক্রাইব, এটা আলাদা একটা যেটা হচ্ছে যে প্রিমেচুর ওভারিয়ান ফেলিওর যদি হয়ে যায় কারো, তাহলে সেক্ষেত্রে আমরা এইচআরটি দিই। মানে এইচআরটি যে শুধু যে আমরা মেনোপজাল উইমেনকে দিচ্ছি তা না, কারো কারো ইয়াং এজে যদি প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিউর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে এইচআরটি দিতে হয়। গোনাডাল ডিজেনেসিস যদি থাকে সেখানে দিতে হয়। সার্জিক্যাল আর রেডিয়েশন মেনোপজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে দিতে হয়। মোটামুটি এটাই। আর এদিকে আর যাবো না, এখন আমরা একটু যদি কারো কথাবার্তা থাকে তাহলে সেই কথাবার্তা গুলো বলে আমরা শেষ করতে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, মেনোপজ পাই গেছি যেহেতু আমি, শেষ এগুলো হলো, চ্যাপ্টার একসাথে পড়তে যাই, বলো। ম্যাডাম মেনোপজের পেশেন্ট তো যখন হচ্ছে তার প্রিভিয়াস হিস্ট্রি থাকে 12 more than 12 years, প্লাস তার এজটাও যখন 40 up বা 42 এর উপর হয়, তখন ম্যাডাম কনফার্মই হয়ে যায় এটা মেনোপজে চলে গেছে। 12 তো ইয়ার্স লাস্ট 12 ইয়ার্স 12 মান্থস 12 months, সরি ম্যাডাম, 12 months। তো ইদানিং ম্যাডাম কয়েকটা পেশেন্ট যেমন আসতেছে, তো হচ্ছে তারা হচ্ছে মানে কেউ মানে এক্সাক্ট তারা এজটা বলতে পারে না, তারা বলে হয় 39, 40, 41, 40, 39 এরকম একটা এজ বলে। তো তাদের হচ্ছে 12 month বা 11 month এরকম তাদের হচ্ছে সিচুয়েশন আছে, মেনস্ট্রুয়েশন টার্মিনেট হয়ে আছে। তো এখন তারা এক্সাক্ট এসে জানতে চায় যে আমার কি আসলে বন্ধ হয়ে গেছে, নাকি আমি আবার কেউ কেউ আসে যে আমার পিরিয়ডটা মানে রেগুলার করে দেওয়ার জন্য। এক্ষেত্রে ম্যাডাম মানে কি করবে তুমি, তাই তো? মানে মানে হ্যাঁ, তুমি মানে কনফার্ম না অ্যাপ্রোচটা যে আমি কি whether, করবো আর কিভাবে ম্যানেজ করব? মানে you are not confirmed that whether she is already in menopausal age or not, তাই তো? মানে জি সে ম্যাডাম। গেছে কিনা, তার এজটা তুমি কনফার্ম করতে পারছো না, তাহলে হ্যাঁ তার ম্যাডাম, এজ হিস্ট্রিটা কনফার্ম করতে পারতেছি না, করতে হ্যাঁ। পারছো না। তাহলে তার হিস্ট্রিটা নিতে হবে। এজ কনফার্ম করা এত বেশি কঠিন ব্যাপার না, তুমি হিস্ট্রিটা যদি ঠিকঠাক মতো নাও, যে তার বিয়ে হয়েছে কবে, তার প্রথম বাচ্চাটার বয়স কত, ঠিক আছে, তার শেষ বাচ্চাটার বয়স কত, এখান থেকে কিন্তু তুমি মোটামুটি একটা ডিসিশন নিতে পারো।
যে তার বয়সটা কত। এখন কারো কারো দেখা যায় 45-এ মেনোপজ হয়, কারো কারো দেখা যাচ্ছে যে আরো বেশি 50-তে যে মেনোপজ হচ্ছে। এটা তো আমি আগেই বলেছি এই কথাতে যে কে কিভাবে ফলিকুল নিয়ে আসছে তার উপরে একটা ডিপেন্ড করে। জি ইউজুয়ালি আমাদের ম্যাডাম। অ্যাভারেজ এজটা হচ্ছে যে 50 ইয়ার্স। তো এখন তুমি কিভাবে বুঝবে যে এই মেয়েটা আসলেই গেছে কিনা, বা সে চাচ্ছে যে আমি যে মেনোপজে গেছি, আমি এত তাড়াতাড়ি মেনোপজে যাব না, সুতরাং কোনো ওষুধ আছে কিনা, আমাকে আপনি একটা ওষুধ দিয়ে দেন। জি তুমি দিয়ে ম্যাডাম। দাও ওষুধ, সমস্যা তো নাই। দেওয়ার পরে তুমি অপেক্ষা করো, দেখো আরো যদি কনফার্ম হতে চাও তাহলে তো তুমি আরো পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করতেই পারবে, তাই না? কি পরীক্ষা করলে তুমি আসলে বুঝতে পারবে যে সে আসলে মেনোপজে গেছে কিনা? এখন জি অনেক দিন ধরে যদি কারো পিরিয়ড না হয়, সেক্ষেত্রে যে হরমোনাল ইয়েগুলো আছে, ইনভেস্টিগেশন গুলো আছে, সেটা করলেও কিন্তু বেড়ে যাবে। ধরো তার 8-9 মাস নাই, 8-9 মাস হুম। তার পিরিয়ড হচ্ছে না, সেক্ষেত্রে যদি তুমি কি করতে দিবে, এফএসএস করতে দিবে। কিন্তু এক্ষেত্রে 8-9 মাস পিরিয়ড না হলে তার এফএসএস লেভেল বেড়ে যাবে, তুমি দিলে পরেও সেটা আসবে না। আবার 1 বছর হয়ে গেছে, ইউজুয়ালি 1 বছর পর্যন্ত যায় না। যদি 1 বছর হয়, তার এজ 45 হয়ে যায়, তারপরেও কিন্তু কখনো কখনো আবার দেখা যায় যে 7-8 মাস পরে তার হচ্ছে। তো সেক্ষেত্রে নিজে থেকে হয়ে হোক আরো কিন্তু বন্ধ হয়ে যায়। এগুলো হচ্ছে হচ্ছে যে সবকিছু যদি বইতে পাবে তা কিন্তু না, ইরেগুলার বা এক্সেপশনাল কিছু ব্যাপারও হয়। আর ইউজুয়ালি আমরা এই জন্যই আমরা 1 বছরটাকে আমরা টাইম দিচ্ছি, যে 1 বছরের ভিতরে যদি না হয় এবং তার বয়সটাও যদি ওরকম হয় 48-50, তাহলে আমরা ধরে নেব যে সে মেনোপজে গেছে। এখন তোমার কাছে এসে কেউ বলছে যে আসলে আমি এটা নিতে চাচ্ছি না, আমি একটু ওষুধ খেতে চাচ্ছি, তাহলে তুমি কি করবে? কি করা জি উচিত? একটা হচ্ছে যে তোমাকে প্রথমে কাউন্সিলিং করতে হবে, যেটা আমরা বললাম যে কাউন্সিলিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনি কাউন্সিলিং করেন যে ঠিক আছে আপনি তো এরকমই হঠাৎ করে এরকম বন্ধ হয়ে গেছে, আগে ইরেগুলার ছিল না। কিন্তু যদি কারো ইরেগুলার হয়, এরকম 5 মাস 6 মাস পর পরে হয়, তাহলে সেক্ষেত্রে কনফিউজিং যে এটা আইদার সেটা মেনোপজে গেছে কিনা তার এরকম ইরেগুলারিটি হচ্ছে। সেক্ষেত্রে তুমি একটা সাইকেল আমরা প্রজেস্টেরন দিতে পারি, দিয়ে দেখতে পারি, তাহলে তার মনটাও শান্ত হলো যে না, ম্যাডাম আমাকে কিছু দিয়ে দিল। দেখুক, দেখার পরেও যদি তার না হয়, যদি সত্যি সত্যি মেনোপজে চলে যায়, তাহলে তার যে কোনো প্রজেস্টেরনই দাও না কেন, সেক্ষেত্রে তো আসলে আর তার উইথড্রল ব্লিডিং হওয়ার সম্ভাবনা কমই থাকে। বুঝে গেছে? জি ম্যাডাম। ম্যাডাম, এজটা আসে 39 থেকে 42 পর্যন্ত। এই এজটাতে আমার প্রবলেম হচ্ছে, আমি ডিক্লেয়ার করতে পারতেছি না, পেশেন্টও জানতে চায়, আমি নিজেও তোমার জানতে চাই। ডিক্লেয়ার করার দরকার নাই তো, তোমার তো ম্যাডাম, আমি ডিক্লেয়ার করার দরকার নাই যে সে রেস্টুরেন্টটা দিয়ে মেনোপজে। তাকে উইথড্রল পিরিয়ডেই পাঠাচ্ছি। একটা আলট্রাসোনোগ্রাম করে যখন দেখতেছি এভরিথিং ইজ ওকে, সাথে টিএসএইচ দিচ্ছি। আর সবাই তো ম্যাডাম এফএসএস এলএচ, আমার কাছে যারা আসে অতটা সলভেন্ট না, কারণ একটা দরকার একসাথে নাই তো, এতগুলো। আর তোমার দরকার আহ, নাই। তোমার জি দরকার নেই। ম্যাডাম। তোমার যদি 39 হচ্ছে, 40 হচ্ছে, ইরেগুলার সাইকেল, তাহলে তাকে তুমি বলো যে দেখো যে তার এদের ওয়েট ম্যাডাম কেমন। 1 ইয়ার ধরে অফ আছে, মানে হচ্ছে 12 মান্থ প্রায় বন্ধ আছে। ইউজুয়ালি ইরেগুলার সাইকেল 12 মাস পর্যন্ত বন্ধ থাকে না, প্রথম কথা। জি ম্যাডাম, জি ম্যাডাম, ইউজুয়ালি তিন এটাই মাস আমি থাকে, আমিও চার ক্লিয়ার মাস হতে থাকে, চাচ্ছি। 6 মাস থাকে। যদি পেশেন্টটা এক্সেসিভ ওয়েটি হয়, তার আরো অন্য কোনো সমস্যা থাকে, তার মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে, তার আদার হরমোনাল সমস্যা থাকতে পারে, তার এই জিনিসগুলো এন্ডোক্রাইনোলজিক্যাল প্রবলেম থাকতে পারে। এই জিনিসগুলো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এবং জি ম্যাডাম। ওবেসিটি একটা ইম্পর্টেন্ট বিষয়, যে জি ওবেসিটি যদি থাকে, সে যদি অনেক ওবেস থাকে, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু সাইকেলটা ইরেগুলারই থাকবে। সেক্ষেত্রে তুমি তাকে বলবা, প্রথম কথাই হচ্ছে যে আপনি ওয়েট রিডিউস করেন, আপনি ওয়েট রিডিউস করেন, এক্সারসাইজ করেন, ডায়েট কন্ট্রোল করেন, তাহলে আপনার পিরিয়ডটা রেগুলার হবে। এটা করে আসুক, বাস, তোমার তাহলে তো আর বের করে দিতে হচ্ছে না। সে ওয়েট যখনই একটু লুজ করবে, তার যদি সে মেনোপজে না যায়, তাহলে তোর ব্লিডিং হওয়া শুরু করবে, পিরিয়ড হওয়া শুরু করবে, আদার যদি কোনো সমস্যা না থাকে। আচ্ছা ম্যাডাম, আরেকটা কোশ্চেন, ডায়নোজাস্টের ডোজটা সম্পর্কে একটু যদি বলতেন। আচ্ছা, ডাইনোজেস্টের ডোজ হচ্ছে যে এটা আসলে সব ড্রাগই ডিপেন্ড করে, যে আমরা যখনই দিই তখনই একটা মানুষের ওয়েটের উপরে ডিপেন্ড করে, তাই না? এখন লিন অ্যান্ড জি থিন একটা মানুষের জন্য ওষুধে মেডিসিনের, আমরা যখনই মেডিসিন দেই তখনই কিন্তু আমরা ওয়েটটা ক্যালকুলেট করি যে এই মানুষটার জন্য কতটুকু দিতে হবে। তুমি যদি প্যারেন্টেরালি কোনো ইয়ে দিতে চাও, অ্যান্টিবায়োটিক, তখনও কিন্তু তুমি দেখবে যে তার ওয়েট কত। জি ম্যাডাম। একজন মানুষের 1 গ্রামেও হয়, কারো কারো 2 গ্রামও লাগে। তাহলে এইখানে ডায়াবেটিসটা আমরা ইউজুয়ালি একটাই দেই, 2 মিলিগ্রাম, যেটা সেটাই দেয়, কিন্তু 2 মিলিগ্রামে কারো কারো কাজ করে না। সেক্ষেত্রে তোমাকে দুটো দিতে হয়। আবার দুটো দিলেও অনেক সময় দেখা যায় যে সাপোর্টিভ কিছু লাগে, যেমন হচ্ছে যে অনেকের উইথড্রল মানে ব্লিডিং হতে থাকে, আমরা যেটা বললাম যে স্পটিং হতে থাকে। সে যদি একদিন না খায় বা দুদিন সে মিস করবেই, এটা মানুষ।
মানুষ হলে যে রেগুলার যে সে খাবে তা না, কোনো জি একদিন ম্যাডাম। সে ভুলে যেতে পারে, এবং যখনই সে ভুলে যাবে তখনই তার একটু একটু করে ব্লিডিং হওয়া শুরু করবে, এবং এটাই তখন হচ্ছে যে সে প্রবলেম সৃষ্টি করবে যে ম্যাডাম আমার এই ব্লিডিং হচ্ছে। তাকে তোমার আবার কাউন্সিলিং করতে হবে যে আপনি যে একদিন ওষুধ খাননি এই জন্য এটা হয়েছে, আবার খান কিছুদিন, ঠিকঠাক হয়ে যাবে। ম্যাডাম ঠিক আছে, এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে কতদিন মানে দিব? 3 মান্থস, 6 মান্থ এভাবে দিব এন্ডোমেট্রিওসিস নাকি? এর ক্ষেত্রে এখানে তোমাকে তোমার পেশেন্ট নিয়ে তোমাকে ডিসিশন নিতে হবে। ঠিক আছে, পেশেন্টকে আমরা ইউজুয়ালি বলতাম যে 3 মাস দেওয়া যেতে পারে, যদি সেই মেয়েটা 3 মাসে দিয়ে তুমি দেখলে তার সাইজ কমে গেল, তার পেইন কমে গেল, তুমি বন্ধ করে দাও। তারপরে যদি নিজে নিজে হয় ঠিক আছে, পরে যদি আবার সমস্যা হয় তখন আবার দিতে পারবে। আমরা এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে এটা অনেক দিন পর্যন্ত দেওয়া যায়। ইভেন কোনো কোনো রিসার্চে বলা আছে যে 5 বছর পর্যন্ত কন্টিনিউ করা যেতে পারে যদি সেক্ষেত্রে সিভিয়ার এন্ডোমেট্রিওসিস থাকে। ম্যাডাম আমার একটা পেশেন্ট 50 to 55 এরকম ওয়েটের, তো নালিপ্যারা, তো উনি আপাতত বাচ্চা নিবেও না। তো ওনাকে আমি ওসিপিটা দিয়েছিলাম, এবং ওনার সারাউন্ডিং আরো কিছু অ্যাসোসিয়েটেড প্রবলেম ছিল। তো এটা ড্রাগটাতে মানে দেওয়ার পর ওনার খুব ভালো ইমপ্রুভমেন্ট, প্লাস হচ্ছে উনি এত স্যাটিসফাই, উনি লাস্ট 6 মান্থ ধরে কন্টিনিউ করতেছে। তো এর সাথে কি ম্যাডাম আমার কি ডায়নোজাস দেওয়ার কোনো প্রয়োজন ছিল কিনা বা আছে কিনা? না, মানে এইটাতেই দরকার সে নেই তো। খুবই তোমার খুবই ভালো ওষুধের ফিডব্যাক একটা পাচ্ছি। ড্রাগ। হ্যাঁ, কি করছো তুমি? তুমি আসলে তাকে কি করছো, অ্যামিনোরিক বানিয়ে দিয়েছো, তারকে ওই সময় তার কোনো পিরিয়ড হচ্ছে না। পিরিয়ড না জি হলে ম্যাম। তার যে এন্ডোমেট্রিয়াল ফোকাই গুলো আছে সেগুলো কি হবে, আস্তে 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 করে ওগুলো অ্যাবজর্পশন হওয়া শুরু করবে, সে ভালো থাকবে। সে যখনই তার অ্যামিনোরিক হয়ে যাচ্ছে তখন তার পেইনও হচ্ছে না, সে একটা সুন্দর একটা কন্ডিশনে গেছে, যেহেতু সে বাচ্চাও নিচ্ছে না, সুতরাং সে জি ম্যাম। ওসিপি তো রেগুলার খেতেই পারে। ম্যাডাম সেটাই জানতে চাচ্ছি, মানে এক্ষেত্রে তো ডায়নোজাস দেওয়ার কোনো প্রয়োজন না না, দরকার দেয় নাই নেই, তো। দরকার নেই তো। ম্যাডাম সে যদি প্রেগনেন্ট ডায়াবেটিসটা হতে চায়? না, সবাই দেখো, সবাই আমাদের দেশের সবাই কিন্তু ডায়াবেটিস কিনে খাওয়ার মতো জি ম্যাডাম, এটা দেখো খুবই বেবি নাই, এক্সপেন্সিভ ম্যাডাম। ওটা এক্সপেন্সিভ। তাহলে তুমি সেক্ষেত্রে তাকে তো ওসিপি দিতেই পারো, কোনো সমস্যা নেই। ম্যাডাম সে যদি প্রেগনেন্ট হতে চায়, তার প্রেগনেন্ট সামনে হতে চাইলে, পসিবিলিটি আছে প্রেগনেন্সির, মানে সে নিতে? প্রেগনেন্ট হতে চাইলে তাকে ওসিপি বন্ধ করে দিয়ে, সে যদি ইনফার্টিলিটিতে আগে থেকেই ভুগতো, তাহলে মানে হচ্ছে না এরকম যদি কন্ডিশন হতো, তাহলে তুমি ওসিপি দিয়ে কন্ট্রোল করে নিয়ে তাহলে তুমি আবার ওয়াই দিতে পার। আর যদি সে কখনোই ট্রাই করে নাই তাহলে ওসিপি বন্ধ করে দিয়ে তাকে ট্রাই করতে বলবা। ঠিক আছে, বুঝে গেছে মাবিয়া? জি জি। জি ম্যাডাম। আর কারো কোনো থ্যাংক ইউ। কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি খোদা হাফেজ করবো। ম্যাডাম আরেকটা কোশ্চেন, মাইন্ড করেন বলো, ম্যাডাম। হ্যাঁ বলো বলো কোশ্চেন গুলো ম্যাডাম ক্লাস শেষ হওয়ার পরে খুব মানে যখন বলো প্র্যাকটিসের বলো। সময় খুব ডিস্টার্ব করে। ম্যাডাম ডিসপ্যারোনিয়া সম্পর্কে একটু যদি করতেন, ম্যানেজমেন্ট সম্পর্কে, মানে পেশেন্টটাও খুব আসে আমাদের কাছে। কোন ক্ষেত্রে ট্রিটমেন্টটা ডিসপ্যারিনিয়া সেটা বলো। ডিসপ্যারোনিয়া ম্যাডাম। ডিসপেরিনিয়া কোন ক্ষেত্রে? ভ্যাজানাল ইনফেকশনে এক ধরনের ডিসপেরিনিয়া হচ্ছে, এন্ডোমেট্রিওসিসে এক ধরনের ডিসপেরিনিয়া হচ্ছে। কোন ক্ষেত্রে ডিসপেরিনিয়ার কথা বলছে? বা নর্মালি সে থাকতেই চায় না তার হাজবেন্ড, এরকম হয় না যে একটা মেয়ে নতুন বিয়ে হয়ে গেছে, আমার কাছে এরকম পেশেন্ট অনেক আসে, ম্যাডাম 2 বছর স্পেস বিয়ে হয়েছে, মানে সে হাজবেন্ডের সাথে থাকে নাই। সে থাকতে থাকতে চায়, বাট তার একটু হচ্ছে কমপ্লেন্টে ভয় এরকম লাগে, ম্যাডাম, ভয় বার্নিং পায়। হয় আর কি, হুম, মেলামেশায় তার প্রবলেম হয়, এটাই হচ্ছে তার মানে কমপ্লেন। তুমি কোনটা জানতে চাচ্ছো সেটা আমাকে বলো। তুমি কোনটা জানতে চাচ্ছো, নিউলি ম্যারিড কাপল তার হাজবেন্ডের সাথে থাকছে না নিউলি এরকম, না ম্যারিড তার কাপল না, ডিজিজ? অলরেডি 35 to 39 এর ভিতরে এরকম একটা এজের পেশেন্ট, তার 2টা বাচ্চা আছে। তো এখন তার প্রবলেম গুলো হয়, মেলামেশা করতে গেলে প্রবলেম হয়। এই এই উনি, তার হচ্ছে যে এতদিনের কনজুগাল লাইফে তার কোনো সমস্যা হয়নি, বেবি হওয়ার পরে হ্যাঁ তাকে এখন হ্যাঁ এটা তোমার বুঝতে হবে যে আসলে কি সমস্যা। সে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, তার ইন্টারকোর্সে আগ্রহ হারিয়ে ফেলেছে, সেটা একটা ব্যাপার হতে পারে। সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে তার আসলে কজটা কি। যে সংসারের কাজে এত ব্যস্ত থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে এত ব্যস্ত থাকে যে সে এই জিনিসটাকে চায় না, ভালো লাগে না তার। সো ম্যাডাম সে এটার সাথে কমফোর্ট একটা খুঁজছে। অ্যাসোসিয়েটেড প্রবলেম যেগুলো আমি আমার কাছে যেটা মানে খুব র্যাপিডলি পাইছি, সেটা হচ্ছে যে মানে লিকুইডটা তাদের আর কি, মানে সিক্রেশনটা ওরকম আসে না তাদের, যথেষ্ট মানে তারা ফোর প্লে করতেছে, মানে ইমোশনাল যত এই সবকিছুই হচ্ছে, বাট হচ্ছে তাদের মানে ফিমেলের তরফ থেকে তার সিক্রেশনটা হচ্ছে না, যার কারণে বার্নিং সেন্সেশনটা মানে এটা কম আফটার মানে কি বলে আচ্ছা ঠিক আছে সেক্সুয়ালিশন মামি, পরে আমি থেকে তোমার যাচ্ছে। কোয়েশ্চেন বুঝতে পেরেছি।
আমি তোমাকে যেটা বলেছি যে এই মেয়েটা হচ্ছে তার সাংসারিক কাজে বা অন্য কিছুতে সে এত মনোযোগী যে সে এই বিষয়টা তার কাছে একটা বিরক্তিকর ব্যাপার মনে হতে পারে, যেটা একটা তার মনে হচ্ছে যে এটা একটা আহ আলাদা একটা তার জন্য একটা বার্ডেন। যদি এরকম কোনো কিছু তার ভালো লাগে না এই ব্যাপারটা, তাহলে তার এই সমস্যাগুলো হবে। এটা তোমাকে আসলে তার সাথে কথা বলে তার হিস্ট্রি নিয়ে তার কাছ থেকে জানতে হবে। এগুলো আদারওয়াইজ জিজ্ঞেস করেছি যদি ম্যাডাম, এটা না হয় প্রবলেম তাহলে নাই। তোমাকে তোমাকে দেখতে এটাই তার কজ, কারণ তাছাড়া এরকম হওয়ার কথা না। তাছাড়া যদি ইউজুয়ালি তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে হোয়েদার দা কজ, এখানে কোথায় কজ, তাহলে এখানে তার কোনো ভ্যাজানাল ইনফেকশন আছে কিনা সেটা তোমার দেখতে হবে, যেটা একটু আগে আমরা পড়েছি। তার ভ্যাজানাল ইনফেকশন তুমি কি ভ্যাজানাল এক্সামিনেশন করেছো, বার ভ্যাজানাল এক্সামিনেশন করেছিলা এই ক্ষেত্রে? না ম্যাডাম, সরি ম্যাডাম, করা হ্যাঁ, হয়নি। তাহলে এটা তোমার দেখতে হবে। তার পারভাইজানাল এক্সামিনেশন করো, এমন হতে পারে যে তার ওখানে কোনো ভ্যাজানাল সিক্রেশন আছে, তার ওখানে ইচিং এর জন্য তার ওখানটা ইনফ্লামেশন হচ্ছে, সোলন হচ্ছে, এটার জন্য সে থাকতে পারছে না। আদার কোনো কজ আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, যে তার ভ্যাজানাল কোনো সমস্যা, তার বার্থিনিন সিস্ট আছে কিনা, ব্যথা করে সেজন্য তো সে থাকতে পারে না। এরকম যে তার সার্ভিক্সে কোনো সমস্যা আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। তার মানে তোমাকে এখানে এক্সামিনেশন করে কনফার্ম হতে হবে যে ওখানে কোনো লোকাল কোনো কজ আছে কিনা। লোকাল লোকাল প্রবলেম, জি যদি কোনো ম্যাডাম। কজ হ্যাঁ, লোকাল যদি কোনো কজ না থাকে, তাহলে তোমার সাইকোলজিক্যাল কোনো যদি স্ট্রেস থাকে সেটাকে তোমার তখন কাউন্সিলিং করে সরাতে হবে, এবং তার সাথে 2-3টা সিটিং দিলেই সে দেখা যাবে যে সে আগের অবস্থায় চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, আমি তাহলে লিভ করি। আল্লাহ হাফেজ।